সাইডটা চেঞ্জ করে দিতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? তো ঠিক গত সপ্তাহের মতো আবার একটা রবিবারে তোমাদের জন্য একটা গাইডলাইন সেশন নিয়ে আসছি। তো আজকের গাইডলাইন সেশনের টাইটেলটা যদি আমরা একটু সরি বাইরে যে দেখতেই পাবা যে সেকেন্ড টাইম সাফল্য কথন, অর্থাৎ আমাদেরই এই ভার্সিটি ব্যাচে থেকে সেকেন্ড টাইমাররা যেভাবে প্রিপারেশন নিয়েছিল এবং তার দ্বারা যেভাবে উপকৃত হয়েছিল সেটাই তোমাদের জানানোটা আজকে আমাদের মূল উদ্দেশ্য। ঠিক আছে? সো তোমরা একটু ফার্স্টে কমেন্ট করো সবাই যে সাউন্ড সবকিছু ক্লিয়ার কিনা, সবকিছু ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, এন্ড তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আমি জানি তোমরা অনেকেই এই সেকেন্ড টাইমারদের এই স্পেশাল গাইডলাইন সেশনটার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করতেছিলা। আমিও আসলে এটা নিয়ে প্রায় 2-3 দিন ধরে কাজ করতেছি যে কাদেরকে আনা যায়। তো এরপর তোমাদের এই দুই ভাইয়াকে আমরা আনছি। দুইজনের স্টোরি ডিফারেন্ট, ঠিক গত দিনের মতোই। তো আজকেও আমরা ঠিক একইভাবে ওদের স্টোরিটা শুনবো এবং ভাইয়ারা তোমাদের কোশ্চেন গুলো অ্যান্সার করবে। ঠিক আছে? সাউন্ড লো কি একটু বলো তো, সাউন্ড কি লো কিনা? যদি সাউন্ড লো হয় তাহলে একটু ব্যবস্থা নিতেছি, এরপর শুরু করি। ঠিক আছে? ওকে, যদি অল ক্লিয়ার হয় তাহলে ধরো আমরা 10-20 সেকেন্ড ওয়েট করে আমাদের মূল কার্যক্রম শুরু করে দিব। তো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো। আর আমি কিন্তু আবারও বলতেছি যে গাইডলাইন সেশনটা হয়তো অনেকে পরেও দেখবা, এই গাইডলাইন সেশনটা কিন্তু একাধারে ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার বোথ টাইপের মানুষের জন্য ইম্পর্টেন্ট। কারণ দেখা যায় কি যে আমাদের এই ফার্স্ট টাইমের এখান থেকেও কিন্তু অনেকে সেকেন্ড টাইমের উদ্দেশ্যে প্রিপারেশন নেওয়া লাগে। কেন সেই ব্যাপারটা হয় এটা কিন্তু যারা অ্যাকচুয়ালি লাইফে সেটা ফেস করে আসছে, ধরো আমি যদি তোমাদের এই দুই ভাইয়ার কথাই বলি, তারা কিন্তু এটা খুব সুন্দর করে বলতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তো সাউন্ড যদি একটু লো হয়, দেখো এই সাউন্ডটা একটু বাড়ানো যায় কিনা। সাউন্ড কি ওকে? ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে আসো আমরা শুরু করি। আটকালে একটু লাইভ থেকে বের হয়ে আরেকবার লাইভে চলে, মানে আরেকবার লাইভে আসো, তাহলে দেখবা যে ঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে? ওকে, তো আজকে আমার পরিচয় নতুন করে দেওয়ার কিছু নাই। আর আজকে সাকিব ভাইয়া একটু বিজি, তো এই জন্য সাকিব ভাই আমাদের সাথে নাই। তো আমি সবার প্রথমে তোমাদের এই দুই ভাইয়ার সাথে তোমাদেরকে পরিচয় করায় দিব। ঠিক আছে? সো আমাদের সাথে আজকে কে কে আছে একটু দেখো। আমাদের সাথে আছে তোমাদের লিখন সরকার জয় ভাইয়া, আর আছে তোমাদের তানভীর আলম শিহাব ভাইয়া। তো আমি দুইজনকেই প্রথমে একটু নিজেদের পরিচয়টা দিয়ে দিতে বলবো। তো প্রথমে জয় একটু নিজের পরিচয়টা দিয়ে দাও। আসসালামু আলাইকুম, আমি লিখন সরকার জয়, অধ্যয়নরত আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে। আমার কলেজ ছিল নটরডেম কলেজ। আচ্ছা, তো এখন শিহাব একটু নিজের পরিচয়টা দিয়ে দাও। আসসালামু আলাইকুম, আমার নাম হলো তানভীর আলম শিহাব। বর্তমানে পড়তেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ও বিজ্ঞান প্রকৌশল বিভাগে, এবং এছাড়াও আমি 2022 শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের 27তম এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোনটিক্যাল ইউনিভার্সিটিতে 68তম মেধার স্থান লাভ করেছি। আচ্ছা, তো প্রথমে আরো একটা জিনিস একটু বলে নিই। আমরা প্রথমেই কিন্তু ঠিক গতদিনের মতো আমরা তোমাদের ভাইয়াদের কাছ থেকে প্রথমে তাদের অ্যাডমিশন জার্নিটা শুনবো, এবং জার্নিটা শোনার পরে আমরা কি করব যে আমরা তাদের একদম ফার্স্ট টাইম থেকে শুরু করে যে কেন সেকেন্ড টাইমার, এরপর সেকেন্ড টাইমার হিসেবে কোথায় কোথায় পরীক্ষা দিয়েছিল, কিভাবে কি করেছিল, আমরা পুরাটা শুনবো। ঠিক আছে? সো এখনো অনেকে আসতেছো, সো সবাই আস্তে ধীরে আসো। এন্ড যারা যারা সালাম দিতেছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তো আমি আবারও প্রথমে জয়ের কাছে চলে যাব যে জয়ের অ্যাডমিশন জার্নিটা বলার জন্য। এন্ড সবাই একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। আমার মনে হয় যে এটা আসলে বোথ টাইপের মানুষ, ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার, সবার জন্য এটা একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করবে। কারণ আমি ওদের সাথে লাস্ট 1 ঘন্টা ধরে এগুলো নিয়েই গল্প করতেছিলাম যে কি অবস্থা, কেমন চলতেছে, কিভাবে এখানে আসা, এইসব কথাবার্তা, যে মানে পুরো জার্নিটা আমিও ওদের একবার শুনলাম। সো আমি বললাম না যে গতদিন শোনার সময় আমার কাছে মনে হয়েছে যে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং এন্ড তোমাদের জানা উচিত। সো ওদের থেকে পারফেক্ট মানুষ আসলে পাওয়া যেত না খুঁজলেও, যে আমি যদি আমার সেকেন্ড টাইমার গাইডলাইন সেশনের জন্য কাউকে ঠিক আছে? সো আসো আমি সবার ফার্স্টে জয়ের কাছে চলে যাই, জয়ের অ্যাডমিশন জার্নিটা আমাদের বলার জন্য। ধন্যবাদ ভাইয়া। আমি মেইনলি ফার্স্ট টাইমে এবং সেকেন্ড টাইমে উভয় সময় আর কি মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলাম। তো প্রথমবার আমি একটা মেডিকেল কোচিং এ ভর্তি হই অফলাইনে। খুব একটা আইডিয়া ছিল না, বাসার কারণে হোক বা যে কারণে হোক আমি মেডিকেল কোচিং এ ভর্তি হই। তো ফার্স্ট টাইমে যেটা হয়, আমরা আসলে অ্যাডমিশন জার্নিটা কি নিজে যে পর্যন্ত না আসি আমরা ওই জিনিসটা রিয়ালাইজ করতে পারি না। তো আমার সাথে ওই জিনিসটা হয়েছিল যে আমি ফার্স্ট টাইমে আসলে ওইভাবে মানে ওই কম্পিটিশনটা লেভেলটা মাত্রাটা বুঝে উঠতে পারিনি। আমার বড় ভাইরা অনেক বলছিল যে
এখানে কিন্তু ডিফারেন্ট লেভেল, এইচএসসি আর অ্যাডমিশন কিন্তু ডিফারেন্ট গেম বল, এটা আমাদের প্রথমে বুঝতে হবে। তো এই জিনিসটা আমি ফার্স্ট টাইম এই জিনিসটা প্রথমে আমি রিয়েলাইজ করতে পারি নাই যে ফার্স্ট মেডিকেল অ্যাডমিশন বা যে কোনো অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশন হোক, এই অ্যাডমিশনটা আর এইচএসসিটা পুরো দুইটাই ডিফারেন্ট গেম বল। তো এখানে আমার একটু সমস্যা হয়েছিল কি যে আমি প্রথম দিকে পড়ালেখা নিয়ে খুব একটা সিরিয়াস ছিলাম না। এই জিনিসটা আমার পরে যে অ্যাডমিশনের যখন আমার 1 থেকে 1.5 মাস বাকি, তখন এই জিনিসটা আমি রিয়েলাইজ করতে পারি যে আমার আসলে ল্যাকিংস অনেক বেড়ে গেছে। তো আমরা যেহেতু 21 ব্যাচে ছিলাম এইচএসসি, আমরা জানি যে 21 ব্যাচে আমরা শর্ট সিলেবাসে নিয়ে ফুল সিলেবাস নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। তো এখানে আমার প্রিপারেশনের অনেকটা ঘাটতি ছিল বলা যায়। আর আমরা জানি যে মেডিকেলে যখন 21 সালে মেডিকেল হয়, অ্যাডমিশন টেস্টটা হয়, সেখানে কিন্তু কাটমার্ক অনেক গেছিল, 73 পয়েন্ট সামথিং গেছিল। তো ওইখানে আমি 70 পাইছিলাম, যে যাই হোক আমি ওইখানে চান্স পাই নাই। এন্ড আমি চান্স না পাওয়ার যথার্থ কারণ আছে, কারণ আমি যথেষ্ট প্রিপারেশন নিতে পারছিলাম না, পরীক্ষা ঠিক মতো দিতাম না, ক্লাস রেগুলারলি করতাম না, জাস্ট একটা অনীহা চলে আসছিল, কেন জানি না, বাট একটা অনীহা চলে আসছিল। এবং শেষের দিকে যখন যে আমি রিয়েলাইজ করলাম 1 মাস আগে যে আমার পড়ালেখায় অনেক ঘাটতি আছে, আমি পড়ছি 1 মাস শেষে 1-1.5 মাস খুব পড়ালেখা করছি, কিন্তু ওই যে আমার 2 বছরের ঘাটতি বা আমার যে আগের গ্যাপগুলা, ক্লাসগুলা পেন্ডিং ছিল, এগুলো কিন্তু আমি কভার করতে পারি নাই। এটা কিন্তু অ্যাডমিশন টাইমে মাথায় রাখতে হবে। এইচএসসি তে তুমি অনেক কিছু কভার করতে পারছো শেষের 2 মাসে, 1.5 মাসে, কারণ ওইখানে অনেক কিছু পড়া লাগে না, তুমি জানো সিলেক্টিভ পড়ালেখা কিন্তু এইচএসসি তে। আর অ্যাডমিশন কিন্তু সিলেক্টিভ পড়ালেখার মধ্যে অনেক কিছু থাকে যেটা আমাদের আগে পড়া থাকে না, এখানে নতুন করে এসে পড়তে হয় যদি আমরা আর কি ফাঁকি দিয়ে আসা থাকি। তো এই জিনিসগুলো আমি প্রথমে বুঝতে পারিনি। তো মেডিকেল আমার মিস গেল স্বাভাবিকভাবেই। দেন আমি ঢাকা ভার্সিটি, আমাদের সময় মেডিকেলের 2 মাস পরে ঢাকা ভার্সিটির পরীক্ষা হয়েছিল। তো আমি প্রথম থেকে ডিসিশন নিয়ে ফেলছিলাম যে আমার যেহেতু মেডিকেল মিস গেছে, আমি সেকেন্ড টাইম আবার মেডিকেল দিব। তো এইখানে আমি আরেকটা চরম ভুল করে ফেলছিলাম যে আমি ভার্সিটির পরীক্ষা নিয়ে কিন্তু বিন্দুমাত্র সিরিয়াস ছিলাম না। এবং এটার খেসারত আমার ঢাকা ভার্সিটির এক্সামে দেওয়া লাগছে। ঢাকা ভার্সিটির আমি এক্সাম দেই, এক্সামের কিছুদিন আগে, ওইখানে 10 থেকে 12 দিন আগে আমি আবার বই খুলি। তো এই মাঝখানে আমি ডিটাচ হয়ে গেছিলাম, কারণ আমার মেইন টার্গেটই ছিল আমি সেকেন্ড টাইম আবার মেডিকেল দেবো। তো এই ডিটাচ হয়ে যাওয়ার পরে দেখা গেল কি আমি যখন ঢাকা ভার্সিটির জন্য বইটা আবার পড়লাম, এখানে কিন্তু আমার আবার মেডিকেল থেকে প্রিপারেশনটা আরেকটু ডিফারেন্ট, ভার্সিটির প্রিপারেশনটা কিন্তু আরেকটু ডিফারেন্ট। এখানে আমার ফিজিক্স ম্যাথ করতে হইতেছিল, কেমিস্ট্রিতে ম্যাথ করতে হইতেছিল, এই জিনিসগুলো কিন্তু আমার মেডিকেলের জন্য লাগে নাই। তো এইখানে কিন্তু আমি আবার একটা চ্যালেঞ্জের মুখোমুখি হলাম যে আমার নতুন করে একটা প্রিপারেশন নিতে হচ্ছিল। আর আমার যেহেতু মেডিকেল প্রিপারেশন ছিল, আমি কিন্তু ম্যাথ খুব একটা ভালো ছিলাম না। তো এখানে আমার একটা মিস হয়ে গেছে যে আমি ম্যাথে দাগাইতে পারিনি। তো ঢাকা ভার্সিটির অ্যাডমিশন টেস্ট দিলাম, আমি এক্সপেক্ট করছিলাম যে ওইখানে হয়তো আমার রিটেন খাতাও দেখা হবে না। আনলাকিলি রিটেন খাতা দেখা হয়েছিল, বাট আমার ওয়েটিং ছিল ঢাকা ভার্সিটিতে, তার মানে আমার ঢাকা ভার্সিটিতেও হলো না। এরপরে আমাদের পরীক্ষা হলো রাজশাহীতে, আমি পরীক্ষা দিয়েছিলাম। রাজশাহীর পরীক্ষাটা আমার হয়েছিল এবার 4th শিফটে, খুব হার্ড কোশ্চেন হয়েছিল এবার 4th শিফটে। তো এই হার্ড কোশ্চেন হওয়ার কারণে আমার একটু আর কি পরীক্ষাটা মোটামুটি দেখা গেছে ওর মধ্যেও ভালো হয়ে গেছে। তো ওইখানের মধ্যেও ভালো হয়েছিল, খারাপের মধ্যে ভালো আর কি, মন্দের ভালো যা বলা যায়। তো ওইখানে আমার পজিশন আসছিল কিন্তু শেষের দিকে, এই জন্য ভালো সাবজেক্ট না পাই আমি রাজশাহীতে ভর্তি দিইনি। আর গুচ্ছতে আমি পরীক্ষা দিয়েছিলাম ওইবারও 21 মানে ফার্স্ট টাইমে, কিন্তু গুচ্ছতে দেখা গেছে পরীক্ষা দেওয়ার পর আমাদের ওই বছর সিস্টেম ছিল কি যে পরীক্ষা দেওয়ার পরে আবার রেজাল্টের পরে আলাদা আলাদা ভার্সিটিতে অ্যাপ্লাই করা লাগছে, যেটা আমি করিনি। মানে আমার মেইন টার্গেটই ছিল প্রথম থেকে যে আমি সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন দিব, ঠিক আছে। তো গুচ্ছতেও আমি মোটামুটি একটা ভালো মার্ক পাওয়ার পরেও কিন্তু গুচ্ছতে আর কোথাও যায় অ্যাডমিট হইনি। এখানেও একটা ফল্ট ছিল যে আমি কোথাও ভর্তি হয়ে গেলাম না, কারণ মেইন টার্গেট আমি শিফট করে ফেলছিলাম যে আমি আবার মেডিকেল দিব, সেকেন্ড টাইম দিব। তো যথারীতি গুচ্ছ দিলাম, তারপরে আবার রিল্যাক্স হয়ে গেলাম যে ফার্স্ট টাইমে আমি যে ভুলগুলো করছিলাম সেকেন্ড টাইমে আবার সার্কেলি সেই ভুলগুলো রিপিট করতে থাকলাম। আর এখানে মেইন সমস্যা হচ্ছে আমি নিজের ডিসিশন গুলো নিজেই নিতেছিলাম, আমি কারো গাইডলাইনের আন্ডারে গেছিলাম না, যেটা আমার একটা প্রবলেম হয়েছিল পরে, যে আমি নিজের মতো করে ডিসিশন গুলো মেক করছিলাম। তো সেকেন্ড টাইম মেডিকেলের আগেও সেম সিচুয়েশন, কিন্তু এবার আমি একটু শেষের দিকে থেকে মোটামুটি একটু সিরিয়াস হওয়া শুরু করলাম। 5 নাম্বার মাইনাস আমার আগে থেকে, যেহেতু সেকেন্ড টাইম মেডিকেলে দিতেছি। তো ওই জিনিসগুলো কভার করতে করতে দেখা গেল আমার প্রিপারেশন মোটামুটি গুছায় আসলো, কিন্তু শেষ দিকে সেকেন্ড টাইমে যেটা সবচেয়ে বেশি আমাদের ভোগায়, বিশেষ করে যে যারা আমরা সেকেন্ড টাইম এই টাইপের পরীক্ষাগুলো দিতেছি, মেডিকেল, ধরো তোমার টার্গেট হচ্ছে মেডিকেলের টার্গেট বা হচ্ছে তোমার জাহাঙ্গীরনগরের টার্গেট বা যে কোনো একটা ভার্সিটিতে যদি সেকেন্ড টাইমে টার্গেট থাকে, তো তোমার ওই ভার্সিটি বা ওই মেডিকেলের পরীক্ষার আগে বা ওই পরীক্ষাটার আগে স্পেসিফিকলি তোমার মধ্যে একটা ভয় কাজ করে যে ইন কেস যদি আমার এইটা মিস হয়ে যায় তাহলে আমি কোথায় পড়বো। এই টেনশনটা হচ্ছে সেকেন্ড টাইমের সবচেয়ে বড় টেনশন, আর এটা আমার মধ্যে ভর করছিল। এই জিনিসটা কিন্তু প্রচুর এফেক্ট ফেলে যে আমি টার্গেট করতেছি, ধরো আমি সেকেন্ড টাইমে জাহাঙ্গীরনগর পরীক্ষা দিব বা গুচ্ছতে পরীক্ষা দিব, তো আমার মধ্যে একটা ভয় চলে আসছিল যে আমার যদি মেডিকেলে না হয় তাহলে আমি কি করব।
এই জিনিসটা আমাকে প্রচুর ভোগাইছে শেষে এসে। এটা তোমাদেরও হবে, এটা সামনে যখন সময় আসতেছে না তোমাদের এই জিনিসটা হবে। তো এই জিনিসটা জানিয়ে রাখো যে এই সেকেন্ড টাইমে কিন্তু আমাদের সবচেয়ে বেশি মেন্টাল প্রেশারটা যেটা, এটা প্যারা দিবে, এটা আমাদের আগে থেকে জানিয়ে রাখতে হবে। তো সেকেন্ড টাইমে যখন আমার ওই মেনলি আমি চাপ নিতে পারতেছিলাম না, আমার পড়া পড়ছিলাম কিন্তু দেখা যাচ্ছে আমি মেমোরাইজ করতে পারতেছি না, ওগুলো আমার মনে থাকতেছে না, বা আমি মনে রাখতে পারতেছি কিন্তু যে এমসিকিউ দাগানোর সময় না ওগুলো আমি ঠিক মতো গুছিয়ে উঠতে পারতেছি না, আমার প্রেশার কাজ করতেছিল, যেটা আমার মেডিকেল মেইন এক্সামে আমি প্রেশারটা ফিল করতেছিলাম। আমি যখন বৃত্ত ভরাট করতেছিলাম প্রথম দিকে আমার হাত কাঁপতেছিল, আমি অ্যান্সার জানি, আমার প্রথম দিকে সবগুলো অ্যান্সার কমন করতেছে কিন্তু আমার হাত কাঁপতেছিল। এবং ওই যে আমার মাথায় একটা সাইকোলজিতে ছিল যে গত বছর আমাদের কার্ড নাম্বার ওয়ানে করছিল, তার মানে আমার অনেক দাগাইতে হবে, এই জিনিসটা কিন্তু একটা মানে ভ্যারি করে, যে কার্ড নাম্বার কিন্তু এক এক বছর ভ্যারি করে। আগের থেকে যে একটা মাইন্ড সেট আপ করে নিয়ে গেছিলাম, এটা আমার একটা ভুল ছিল যে আমাকে অনেক দাগাইতে হবে। তো এবার কিন্তু মেডিকেলের কার্ড মার্ক অনেক কম ছিল, ঠিক আছে। তো আমি ওই যে আগে থেকে একটা আইডিয়া নিয়ে গেছিলাম যে আমার অনেক কিছু দাগাইতে হবে, এই জিনিসটা আমি করছি ভুল। তো ওইখানে আমি 95টা দাগে আসছি, আমার নেগেটিভ মার্কিং অনেক গেছে, এবারও মেডিকেল হলো না। তো ওই যে আমার মেইন টার্গেট ছিল মেডিকেল, এখানে আমি একটা আবার হয়ে গেলাম যে এখন আমি মানে কোথায় যাব কিছুই বুঝতেছিলাম না। তো তারপরে মেইনলি এখন আমার ফুল ফোকাস ভার্সিটিতে, কারণ আমাকে একটা পাবলিক ভার্সিটিতে চান্স পাইতেই হতো। তো আমি মেইনলি টার্গেট করছিলাম যে আমার গুচ্ছতে একটা ভালো ভার্সিটিতে চান্স পাওয়া যাবে, আর হচ্ছে আমি জাহাঙ্গীরনগরের জন্য মেইনলি ট্রাই করবো, জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য। তো প্রথমে আমি রাজশাহীতে পরীক্ষাটা দিই, রাজশাহীতে সি ইউনিটের পরীক্ষা দিই। আনফরচুনেটলি আমি জানি না কেন রাজশাহী সি ইউনিটের আমার খাতাটা বাতিল হয়ে যায়। আগের দিন সি ইউনিট পরীক্ষাটা হয়, পরের দিন এ ইউনিট। তো এই জিনিসটা কেন হয়েছে আমি জানি না, বাট এই জিনিসটা তোমাদের খেয়াল করতে হবে যে এখন তুমি রাজশাহীতে পরীক্ষা দিতেছো বা জাহাঙ্গীরনগর পরীক্ষা দিতেছো, গুচ্ছ পরীক্ষাটা দিতেছো ধরো, তো এখানে যদি তোমার একটা আনফরচুনেট কোনো মিস্টেক হয়, তোমার কিন্তু 22টা ভার্সিটি একসাথে মিস হয়ে গেল। তো এই জিনিসগুলো কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এইখানে আমি এই তোমার দিলাম গুচ্ছ পরীক্ষাটা, রাজশাহী পরীক্ষাটা দিলাম, এই ইউনিটে আমার ভালোভাবে পজিশন আসলো, এখানে আমি চান্স পেলাম। তারপর ওইখান থেকে পরীক্ষাটা ভালো হওয়ার পরে একটু নিজের মধ্যে রিল্যাক্স ফিল হতেছিল। তো সেকেন্ড টাইমে বা ফার্স্ট টাইমে যে সময় হোক, তুমি যখন একটা ভার্সিটিতে চান্স পাবা বা একটা পরীক্ষা ভালো হবে, তোমার মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে যে না আমি পারবো, হ্যাঁ আমি পারবো। তো ওই কনফিডেন্সটা আমার মধ্যে কাজ করতেছিল, এবং তার 3 দিন পরে জিএসটি পরীক্ষা ছিল, এবং অটোমেটিক্যালি আমার জিএসটি পরীক্ষাটা ভালো হয়ে যায়। এটা ভালো হয়ে যায়, কিন্তু ওইখানেও কিছু ল্যাকিংস ছিল, ওইটা আমরা পরে বলতেছি। তো জিএসটি পরীক্ষাটা ভালো হওয়ার পরে ওইখানে যখন জিএসটি রেজাল্টটা দেখলাম যে আমার মোটামুটি ভালো একটা পজিশন আসছিল, আমি শিওর হয়ে গেছিলাম যে আমার একটা ভালো ভার্সিটিতে আমি ভালো সাবজেক্ট নিয়ে পড়তে পারবো। তো ওইখানে আমি একটু শিথিল হয়ে যাই, এবং তারপরে যখন জাহাঙ্গীরনগরের পরীক্ষাটা দিই, জাহাঙ্গীরনগর পরীক্ষাটা আমি মানে আমার এক্সপেকটেশন অনুযায়ী অত দিতে পারিনি। তো এই ছিল মোটামুটি আমার অ্যাডমিশন জার্নি। আর আমি তারপর আর পরীক্ষা দিইনি, কারণ আমার মেইন টার্গেট ছিল যে আমি ভার্সিটিতে পড়বো। এই জন্য আমার আর এগ্রি এক্সাম সেকেন্ড টাইমে দেওয়া হয়নি, আমি ফার্স্ট টাইমে আর এগ্রি এক্সাম দিছিলাম না। তো এখন আমি ওর পরেই জাহাঙ্গীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে আছি। মোটামুটি এখন আমি আমার ডিপার্টমেন্ট নিয়ে আসলে বর্তমান যে রেজাল্ট নিয়ে স্যাটিসফাইড। তো এই ছিল আমার আর কি অ্যাডমিশন জার্নি মোটামুটি ওভারঅল। আচ্ছা, তো জয়কে অসংখ্য ধন্যবাদ। তো আমি প্রথমেই বলি, তোমাদের একটা কমেন্ট অনেক আসতেছে, যেটা আমি আসলে শুরুতে বলতে ভুলে গেছিলাম, যে তোমরা সবাই জানো একক পরীক্ষা নিয়ে একটা কথা চলতেছে, যে ভাইয়া একক পরীক্ষা হইলে কি হবে, একক পরীক্ষা হইলে আমরা কিভাবে কি করব। একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো, কখনো এমন কোন সিস্টেম হবে না যে কোন জায়গায় সেকেন্ড টাইম আমরা পরীক্ষা দিতে পারবে না। এটা কিন্তু লজিক্যাল না, এটা পসিবল না, আমাদের মতো একটা কান্ট্রিতে এটা পসিবল না, ঠিক আছে। আচ্ছা, তো এখন যে কথাটা বলতেছি সেটা হলো যে এটা নিয়ে যদি কোনো ফাইনাল ডিসিশন আসে, অবভিয়াসলি তোমাদের ওইটা জানানো হবে, ওইটাকে উদ্দেশ্য করে আমাদের হয়তো প্রিপারেশনের ধরনটাও চেঞ্জ হইতে পারে। কিন্তু এর মানে কিন্তু এটা না এখন নোটিশ দেখে আমরা শুধু শুধু প্যানিক করব, পরীক্ষা সবাই দিতে পারবো, এই ভয় পাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। সো ওই ব্যাপারটা আমরা জাস্ট মাথা থেকে সরায় ফেলি। আমরা জাস্ট, আমি এই জিনিসটা বললাম কারণ অনেক কমেন্ট আসতেছিল, সো এই জন্য আর কি জিনিসটা বলা, যে একক পরীক্ষা হোক, আগের মতো পরীক্ষা হোক, পরীক্ষা কিন্তু সবাই দিতে পারবে। হয়তো সব জায়গায় সেকেন্ড টাইমারদের অ্যাপ্লাই করতে দিবে না, কিন্তু এটা কিন্তু কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো এই জিনিসটা নিয়ে কেউ কোনো টেনশন করোই না, ঠিক মতো ক্লাস করে যাও। এবং আরো তো কথাবার্তা ভাইয়ারা বলবে, যারা সেকেন্ড টাইমার আসো, কিভাবে কি হ্যান্ডেল করতে পারো ক্লাসগুলা, ক্লাস ম্যাটেরিয়াল গুলা, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি আসি হইলো, অনেকেরই হলো কি বলে এটাকে, যে স্বপ্নের ডিপার্টমেন্ট, যে জাহাঙ্গীরনগরের সিএসি, ঠিক আছে। সো এখন আমি তানভীরের কাছে চলে যাব ওর অ্যাডমিশন জার্নি একদম পুরাটা বলার জন্য, ঠিক আছে। তো সবাই আরেকবার আমি সবার কাছে রিকোয়েস্ট করতেছি যে একটু মনোযোগ দিয়ে শুনো। আমার আসলেই মনে হচ্ছে যে এই স্টোরিগুলো যখন আমি ধরো ভার্সিটিতে উঠার 2 বছর পরও যখন আমার শুনে মনে হচ্ছে যেগুলো ইন্সপায়ারিং, আমার কাছে মনে হয় যে নতুন যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো, বা 1 বছর আগে যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিল এখন আবার সেকেন্ড টাইমার হিসেবে যুক্ত আছো, তাদের এটা কাজে দিবে, ঠিক আছে। সো শুনো। ধন্যবাদ ভাইয়া। তো আমার অ্যাডমিশন জার্নি, আমি প্রথমে আমার অ্যাডমিশন জার্নিটা শুরু করতে যাচ্ছি হলো আমার এসএসসি থেকে।
কলেজ লাইফ থেকে। তো আমি কিন্তু তোমাদের মতো এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না, আমি কিন্তু মানে খারাপ স্টুডেন্ট ছিলাম, কিন্তু অ্যাডমিশনের সময় বলতে গেলে একটু ঠিক মতো পড়াশোনার দিকে আগেছে। আমার এসএসসি জিপিএ ছিল হলো 4.50। আমি তেমন কলেজে তেমন পড়াশোনাই করিনি এবং লকডাউনের সময়ও আমি তেমন পড়াশোনা করিনি। আমি আসলে তখন গেমের মধ্যে বিভোর ছিলাম। আমি বিভিন্ন ধরনের পাবজি মোবাইলে যে গেমটা আছে ওই গেমে কম্পিটিটিভ খেলতাম, বিভিন্ন টুর্নামেন্ট খেলতাম। লকডাউনের মধ্যে আমার পড়াশোনার মধ্যে তেমন কোনো মানে সংযোগই ছিল না, আমি পড়াশোনার মধ্যেই ছিলাম না। কিন্তু 2021 সালের সেপ্টেম্বরের শেষের দিকে আমাদের যখন কলেজটা খুলে দিল, এবং ওই সময় কিন্তু আমাদের পাবজি মোবাইল যে গেমটা আছে ওই গেমটাও কিন্তু ব্যান হয়ে যায়। তো তখন আমি চিন্তা করলাম যে এতদিন ধরে গেম টেম খেলে কি লাভ হলো, এখন থেকে পড়াশোনার দিকে একটু মনোযোগ। তখন থেকে আমি বলতে গেলে আমার অ্যাডমিশন না, আমার এইচএসসি কলেজ লাইফের পড়াই তখন থেকে আমি শুরু করি। সেই সময় এইচএসসি পরীক্ষার প্রায় 2 মাস আগে থেকেই 2 মাস আগে 10 মিনিট স্কুলে একটা কোর্স আসে, সেটা হলো 2021 ব্যাচের শেষ মুহূর্তের প্রস্তুতি। সেই প্রস্তুতি ব্যাচে আমি প্রথমে ভর্তি হই। সেখান থেকে বলতে গেলে আমার ফুল কলেজ লাইফের পড়া শুরু হয়, এইচএসসি পড়া শুরু হয়। সেখান থেকে আমি প্রায় পরীক্ষার প্রায় 2 মাস আগে থেকে বলতে গেলে পড়াটা তখন থেকে শুরু করি এইচএসসি লাইফের পড়া। এর আগে কিন্তু আমার তেমন অ্যাডমিশনের ব্যাপারে আমার কোনো ধারণাই ছিল না। তো আমি প্রথম টাইমে পড়া শুরু করি এবং এইচএসসি পরীক্ষাটা দিই। সেখান থেকে এইচএসসি পরীক্ষার প্রিপারেশনের সময় আমি বলতে গেলে 10 থেকে 12 ঘন্টা করে পড়তাম, কারণ আমার কলেজ লাইফে তেমন কোনো কিছু পড়া ছিল না। তো আচ্ছা যাই হোক, আমার অ্যাডমিশন এইচএসসি পরীক্ষার পরে আমি এসিএস এর মধ্যে ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি এই দুইটা ব্যাচের মধ্যে ভর্তি হয়ে যাই। এছাড়া আমি বলতে গেলে অনলাইনে প্রিপারেশন নেওয়ার জন্য চাচ্ছিলাম, কারণ হলো আমার মানে ফুল বেসিক কোনো কিছু আমার ছিল না। আমি এখন প্রিপারেশন নেওয়ার জন্য আমার এখন নিজে বেশি টাইম দেওয়ার দরকার। এই জন্য আমি শুধু অনলাইনেই ভর্তি হই। অনলাইনে ভর্তি হয়ে বিভিন্ন ততদিনে কিন্তু এসিএস ইঞ্জিনিয়ারিং ব্যাচের বলতে গেলে অনেক ক্লাস শেষ হয়ে গেছিল। আগে ফিজিক্স ব্যাচের অনেক ক্লাস আগে থেকে শেষ হয়ে গেছিল, সেই ক্লাসগুলি আগে কমপ্লিট করি। এরপরে ইঞ্জিনিয়ারিং ব্যাচের সাথে সাথে আমি ভার্সিটি ব্যাচের ক্লাসগুলো কমপ্লিট করতে থাকি এবং আমার টার্গেট ছিল হলো বুয়েট। আমি বুয়েটের জন্য পড়াশোনা করি, মানে প্রিপারেশনটা নিয়ে আর কি। তো যাই হোক, এরপরে এইচএসসি রেজাল্ট দিল। এইচএসসি রেজাল্টে আমি 93% মার্ক পেয়ে যাই আর কি। তখন বুয়েটে পরীক্ষা দেওয়ার একটা স্বপ্ন হয়। এরপরে বুয়েটে পরীক্ষা দেওয়ার জন্য যত ধরনের প্রিপারেশন দরকার সেই প্রিপারেশনটা নিই। কিন্তু আমার এই প্রথম টাইমে অনেক কিছু ভুল করি। সেই ভুলের মধ্যে প্রথম ভুল হলো যে ডেইলি এক্সাম করে না দেয়। আমি ভাবছিলাম যে আমি আগে সব টপিক শেষ করব, সব টপিক শেষ করার পর এরপর আমি এক্সাম গুলো দিব। এটা হলো আমার একটা ভুল ধারণা ছিল। আমি এই ভুলের কারণেই বলতে গেলে এক্সামে আমি অনেক পিছিয়ে যাই। তো যাই হোক, এরপরে প্রিপারেশন নিতে থাকি। এরপরে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হয়, বুয়েট প্রিলিমিনারি পরীক্ষায় আমি পাস করি। কিন্তু এরপরেও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আমি সবচেয়ে বড় ভুল করি হলো 4টা যে আমি সাবজেক্ট দাগাবো সেই 4টা সাবজেক্টে ঠিক মতো প্রিপারেশন না নিয়ে যায়। প্রিপারেশনের মধ্যে হলো আমার মেইন টার্গেট ছিল হলো ফিজিক্স আর ম্যাথ। আমি ম্যাথ আর ফিজিক্স অনেক ভালো পারতাম, মানে আমার নিজের উপর ভরসা ছিল যে ফিজিক্স আর ম্যাথে আমি অনেক ভালো করব। এছাড়াও আমি কেমিস্ট্রিও মোটামুটি পারতাম, কারণ আমি ইঞ্জিনিয়ারিং বুয়েটের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। এজন্য এই 3টা সাবজেক্টে ভালো করে পড়া হয়েছিল। কিন্তু আমার বায়োলজি সাবজেক্টটা আমার একদমও ঠিক মতো পড়া হয় নাই, মানে মোটামুটি ধরনেরই বলতে গেলে পড়া হয়েছিল। যে কারণে পরীক্ষার হলে গিয়ে প্রথমে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে আমার স্ট্র্যাটেজি ছিল হলো যে প্রথমে আমি কেমিস্ট্রি দাগাবো, এরপর বায়োলজি। কেমিস্ট্রি প্রশ্নটা সহজ ছিল, এবার বায়োলজি যখন দাগাতে যাই বায়োলজির প্রশ্ন আসছে অনেক সহজ, কিন্তু আমি পারি না। এই চিন্তাটা করতে যাই যে ভাবি যে অন্যান্য স্টুডেন্টরা কিন্তু বায়োলজিতে অনেক নাম্বার তুলতে পারবে, কিন্তু আমি পারবো না। এখানে আমি প্যানিকটা খাই। এরপরে যখন ফিজিক্স প্রশ্নে আমি যাই তখন তো আমার অবস্থা আরো খারাপ। তো আমাদের সময় ফিজিক্স প্রশ্ন, আমাদের সময় থেকে বলতে গেলে ফিজিক্স প্রশ্ন আর ম্যাথ প্রশ্ন যে কঠিন আসতে শুরু করে এরা বলার বাইরে। তখন আমি বলতে গেলে এই দুইটা চিন্তা করে পরীক্ষার সময় আমি যখন চিন্তাটা করতেছি ফিজিক্স প্রশ্ন আমার যেটার ভিতরে আমার স্ট্রং পয়েন্ট ছিল ফিজিক্স আর ম্যাথ, এই দুইটা কঠিন আসছে আর যেটা আমি পারি না সেটা সহজ আসছে। ও সেখানের মধ্যে অন্যান্যরা নাম্বার তুলতে পারবে কিন্তু আমি তুলতে পারবো না। এটা ভেবেই বলতে গেলে আমার অবস্থাটা ওখানে আমি প্যানিক করি, যার কারণে বলতে গেলে আমি ঠিক মতো এমসিকিউতে দাগাতে পারি না, কিন্তু রিটেন পরীক্ষা আমার ভালো হয়। তো যাই হোক, এরপর আবার বুয়েট রিটেন পরীক্ষা হয়। বুয়েট রিটেন পরীক্ষার দিন আবার আমার আরো জটিল অবস্থা হয়। অন্যান্য অনেকজন কি হয় বুয়েট পরীক্ষার দিন রাতে ঘুমাইতে পারে না, আর আমার হলো যে বুয়েট পরীক্ষার দিন আমি ঘুম থেকে উঠছিল দেরি করে। এ হলো আমার অবস্থা। এটা বুয়েট পরীক্ষার হলে গিয়ে দেখি আমার পানির বোতল নাই। তো আমি এইসব জিনিসে আসলে মানে যেদিন পরীক্ষা সেদিন থেকে যে আমার এত
যে আনফরচুনেট এইসব জিনিস হচ্ছে, এটার জন্যই বলতে গেলে আমি বুয়েট পরীক্ষার হলে গিয়েও প্যানিক খেয়েছি। এমনকি বুয়েট পরীক্ষার আগের দিন রিভিশন দিয়ে গেছিলাম যেসব ম্যাথ, ওইসব ম্যাথও আমি পরীক্ষার হলে যাই ঠিক মতো মানে ঠিক মতো অ্যান্সার করতে পারি, মানে অ্যান্সার করছি, পরীক্ষার হল থেকে বাইরে হওয়ার পর দেখে যে আমার মানে নিজে নিজে চিন্তা করতেছি, দেখি যে আমি ওই অ্যান্সারটাই ভুল করছি। মানে হলো যে আমার দিনটাই শুরু হয়েছে খারাপ দিয়ে, ওই প্যানিকের কারণে আমি ওই প্রেশারের কারণে আমি বুয়েট রিটেন পরীক্ষাটা দিতে পারি নাই। এরপর যাই হোক, এরপরে 2 সপ্তাহ পর আমাদের বুয়েটের রেজাল্টে তো যদি টিকতাম তাহলে তো আমি এখন বুয়েটে থাকতাম, তো বুয়েটের টিকে নাই, রেজাল্ট আসে নাই আমার। তো এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টে আমি এই যে বললাম যে এমসিকিউতে আমি প্যানিক খেয়ে যাই, এই প্যানিক খাওয়ার কারণে আমার রিটেন খাতা দেখা হয় না। তো যাই হোক, এরপর আমি চিন্তা করতেছিলাম যে আমি মানে আমার প্রিপারেশনটাই ছিল হলো বলতে গেলে অনেক কম সময় আমি অনেক বড় স্বপ্ন দেখে বলছিলাম যে বুয়েটটা ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয় যে আছে ওইসব বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আমি অনেক গুরুত্ব দিই। তো এই দুইটা পরীক্ষার রেজাল্টের পর আমি একেবারে ফুল রিপ্রেস হয়ে যাই বলতে গেলে অবস্থা আমার তখন খারাপ। তোমাদের তো বলতে গেলে পরীক্ষাটা একটু পরে হয়েছিল, যারা সেকেন্ড টাইমার আছে বর্তমানে, কিন্তু আমাদের পরীক্ষা হওয়ার 1 মাস পরে অন্য পরীক্ষা, ওই 1 মাস আমি প্রিপারেশন নিতে পারিনি। এরপর আমি তখন চিন্তা করতেছিলাম আমি যদি বুয়েটে পরীক্ষা না দিতে পারতাম তাহলে মনে হয় আমার জন্য ভালো হতো, কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বায়োলজিটা ঠিক মতো পড়তে পারতাম। এই বুয়েটের কারণেই আমি মানে নিজে একটু মানে ডিপ্রেস আর কি বলতে পারো। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়, ওখানে আমি ঠিক মতো প্রিপারেশনটা নিতে পারিনি। একেবারে বলতে গেলে আমি যেটা আমার মানে হাল ছেড়ে দিয়েছিলাম, আমি বলতে গেলে অবস্থা আমার খারাপ। একটা মিনিট। আচ্ছা, আমি সবার উদ্দেশ্যে just একটা কথা বলতে চাই। বেশ 3 থেকে 4টা কমেন্ট বা 5টা কমেন্ট দেখা যাচ্ছে যে 10-12 বার করে একাধারে আসতেছে। তো এভাবে স্প্যামিং করতে দেখলে হয় কি, দেখা যায় যে আমাদের দেখা যাবে অ্যাডমিন প্যানেলের কেউ একজন কমেন্টে ব্যান করে দিছে। সো আমি জাস্ট একটু তোমাদের শান্ত করার জন্য বলতেছি, যে কোশ্চেন গুলা বারবার আসতেছে আমি সবগুলা কোশ্চেন দেখতেছি, সবগুলা কোশ্চেনের অ্যান্সার তোমাদের ভাইয়েরা দিয়ে যাবে। এটার আগে আমি ওদেরকে বের হইতে দিব না, ঠিক আছে? সো ওরা এটা দিয়ে যাবে। আমরা আগে জার্নিটা শুনে শেষ করি, এরপর আমরা আস্তে আস্তে আসি। গত দিনের গাইডলাইন সেশনটা যেরকম ছিল না, যে লাস্টে একটা কিউএনএ সেশন ছিল, এই যে দেখো তোমাদের জন্য লাস্টে কিন্তু একটা কিউএনএ সেশন আছে। সো ওইটা কিন্তু ওইটাই কিন্তু এই সব কোশ্চেনের অ্যান্সার দেওয়া হবে, ঠিক আছে? সো আমরা একটু জাস্ট এই একই কমেন্ট বারবার করলে হয় কি, আমরা তো দেখতেছি এখান থেকে, সমস্যা নাই, এই সবগুলা কোশ্চেন আমি ওদের কাছে পৌঁছাবো, ঠিক আছে? সো আমরা আসো আগে তানভীরের জার্নিটা শেষ পর্যন্ত শুনে নিই। যাই হোক, এরপর আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন আমি তেমন নিতে পারিনি, কারণ ডিপ্রেশনের কারণে। এবার পরীক্ষা দিই, পরীক্ষাতে আমার ফার্স্ট টাইম পরীক্ষার মধ্যে আমার 1200 প্লাস পজিশন আসছে। পরেও যেহেতু সাবজেক্ট মানে অনেক পরে, যে মাইগ্রেশনের অনেক পরে গিয়ে সাবজেক্ট আসছিল। আচ্ছা যাই হোক, এরপরে বলতে গেলে আমি জিএসটি পরীক্ষা দিই, জাহাঙ্গীরনগরের পরীক্ষা দিই, এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিই। তো চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার পজিশন অনেক দূরে আসছিল, আমার সেখানে চান্স হয় নাই। জিএসটি পরীক্ষায় আমি মোটামুটি একটা রেজাল্ট করি, যার কারণে আমি ফার্স্ট টাইমে বলতে গেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং ডিপার্টমেন্টে আমি ভর্তি হয়ে থাকি ফার্স্ট টাইমে। কিন্তু আমার আমি এখানে ফার্স্ট টাইম আরেকটা ভুল করছি, সেটা হলো যে পরীক্ষাগুলো শেষ না হওয়ার আগে নিজেই ডিপ্রেস হয়ে যাওয়া এবং আগের থেকে সিদ্ধান্ত নেওয়া যে ভাই আমি পারবো না, আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিব। এটা আমি একটা ভুল করছি, যে যার কারণে আমি তখনকার সময় কৃষি গুচ্ছে আমি পরীক্ষাই দিই নাই। পরীক্ষার হওয়ার আগে আমি ভাবছি যে না ভাই, আমি আর এবার পরীক্ষা দিতে পারবো না ভাই, আমি সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিই, মানে আগে হাল ছেড়ে দিয়েছিলাম। তো যাই হোক, এটাই হলো আমার প্রথমে ফার্স্ট টাইম আমার জার্নি। এরপরে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হই, কারণ হলো আমার বাসার কাছে, আমার বাসা ঢাকার মধ্যেই ছিল, এই জন্য আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই মার্কেটিং ডিপার্টমেন্টে। এবং আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার সিদ্ধান্ত নিই, কারণ হলো আমার ইচ্ছা ছিল হলো ইঞ্জিনিয়ারিং যে কোনো একটা সাবজেক্ট নিয়ে যে কোনো একটা বিশ্ববিদ্যালয় পড়বো, এই জন্য আমি সেকেন্ড টাইম দেওয়ার জন্য প্রিপারেশন নিই। এখন সেকেন্ড টাইম প্রিপারেশনের শুরুতেই আমি প্রথমে দেখি যে আমি ফার্স্ট টাইমে কি ভুল করছি। ফার্স্ট টাইমের ভুলের মধ্যে আমার প্রথমে ছিল হলো হলের প্রেশার আমি না নিতে পারা। হলের যেসব প্রেশার নেওয়ার কথা ওই প্রেশারটা নিতে পারি না। এর একটাই কারণ ছিল, সেটা হলো আমি ঠিক মতো প্র্যাকটিস এক্সাম গুলো দিই না। প্র্যাকটিস এক্সাম গুলি না দেওয়ার কারণেই বলতে গেলে আমার হলের প্রেশারটা ঠিক মতো নিতে পারিনি। আবার আরেকটা ছিল হলো, এটাও হলো এক্সামের কারণে, সেটা হলো যে পরীক্ষা যদি কঠিন দিকে তাহলে ওটা প্যানিক খেয়ে যাওয়া। এটার জন্য কিন্তু এই মানে প্র্যাকটিস এক্সাম গুলি কিন্তু অনেক জরুরি ছিল, যেগুলো আমি করি না ফার্স্ট টাইমের মধ্যে। তো এরপর যাই হোক, এরপর নিজের অনেকগুলি ভুল চিহ্নিত করি, যে আমি ফিজিক্সে শুধু ম্যাথই করে গেছি, থিওরিটা অনেক কম পড়ছি। এরপরে
কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার এবং ফিফথ যে চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টার থেকে কিন্তু কয়েকটা এমসিকিউ আসে, 2-3টা। ওইসব এমসিকিউ আমি বলতে গেলে পড়ি নাই, কারণ আমি ইঞ্জিনিয়ারিং জন্য প্রিপারেশন নিতেছিলাম। তো ওখানে যেসব জ্ঞানমূলক টাইপ প্রশ্ন আছে ওইসব প্রশ্ন আমি অ্যাভয়েড করে গেছিলাম। এছাড়াও বলতে গেলে বায়োলজি আমি পড়ি নাই, এটা হলো আমার সবচেয়ে বড় ভুল ছিল। বায়োলজির বদলে যারা অন্য কিছু দেখাতে চাও সেই সাবজেক্টে যাতে ঠিক মতো যাতে পড়া যাতে থাকে আর কি। আচ্ছা যাই হোক, আমি এছাড়াও আরো অনেক নিজের অনেক যতগুলি ভুল আছে এক্সামের ভিতরে, যেমন কি প্রশ্ন না দেখে মানে প্রশ্ন যেগুলো সহজ আসে সেগুলোর মধ্যে আমি সবচেয়ে বড় ভুল করি, মানে ভুল করছিলাম আর কি। তো প্রশ্নের মধ্যে যেটা নয় লেখা সেটা আমি হ্যাঁ মানে ভেবে এমসিকিউ দেখাই দিছি। এরপর আবার এমন আছে যে এমসিকিউর অপশনটা দেখার পর ক নাম্বার অপশন দেখার পর দাগাই দিছি, পরে দেখি এটা ঘ নাম্বার প্রশ্নের মধ্যে অ্যান্সারটা হয়। এইসব ছোট ছোট ভুলগুলি আমি কি করছি একটা নোট খাতার মধ্যে লিখে রাখছি যে আমার মানে হলের প্রেশারটা আমি নিতে পারি না, এইসব সিলি মিস্টেক করি, প্রশ্নের মধ্যে আমার কি কি সমস্যা হয়। এরপরে বায়োলজি প্রিপারেশনটা না নেওয়া, এরপর আমি কোন কোন টপিক গুলো ঠিক মতো পড়ি নাই এবং কোন কোন এমসিকিউ গুলো আমি পারি নাই, কেন পারি নাই, ওইসব জিনিসও দেখা। এরপর আবার যেদিন পরীক্ষা সেদিনের একটা প্রিপারেশনটা নেওয়া, মানে হলো যে যেমন আমি বইয়ের পরীক্ষার দিন আমি ঘুমতে করছি দেরি করে, তো এরা তো এইসব প্রিপারেশন গুলিও ঠিক মতো নেওয়া। এবং আমার এরকম বলতে গেলে 20টার মতোই বলতে গেলে মানে নোট করে রাখছিলাম যে আমার এইসব সমস্যা আমি ফার্স্ট টাইমে মানে ফেস করছি আর কি, যার কারণে আমি ঠিক মতো পরীক্ষাটা দিতে মানে ফার্স্ট টাইমে তেমন সাফল্য পাই নাই। তো এগুলোর উপরে প্রথমে কি করি, আমাদের তো যেহেতু ফার্স্ট টাইমের পর হালকা একটু আমাদের সময় ছিল, তো আমি প্রথম 1 মাস একটু রিল্যাক্স করি, কারণ হলো এতদিন ধরে অনেক প্রেশার গেছে, অনেক প্রেশারের উপর দিয়ে গেছে। এই জন্য প্রথম 1 মাস একটু রিল্যাক্স করি, এরপর থেকে শুরু করি পড়া। এরপর থেকে আমি আস্তে আস্তে পড়াটা শুরু করি যেসব আমার ভুল ছিল ওইসব ভুল অ্যাভয়েড করার জন্য। যেমন বলতে গেলে আমি কি বলে প্র্যাকটিস যেসব এক্সাম আছে এগুলি ঠিক মতো দেওয়া। এরপরে প্র্যাকটিস এক্সামে যেসব ভুল করি ওইসব ভুলগুলো একটা নোট খাতার মধ্যে লিখে রাখা, এবং যেসব এমসিকিউ বলতে গেলে দাগানোর পর দাগাইছি কিন্তু ওগুলি রং গেছে, ওগুলি কি কারণে রং গেছে, যে আমার সিলি মিস্টেকের কারণে, যে আমি না দেখার কারণে, এইসব জিনিসও নোট করে রাখা। এবং যেসব এমসিকিউ আমি বলতে গেলে দাগাইতে পারি না, কোন কোন টপিক থেকে আসছে ওই সব টপিক গুলি একটা নোট খাতার মধ্যে লিখে রাখি। এবং ওই পরে কি করি, ওই নোট খাতার মধ্যে যেসব টপিক আছে ওইসব টপিক থেকে, ওই বই থেকে বা ভাইয়াদের ক্লাস থেকে, এইসব জায়গা থেকে ওইসব টপিক গুলো কমপ্লিট করি। এরপরেও আমি কোশ্চেন ব্যাংক সলভের সময় প্রথমবার আমার আরেকটা মিস্টেক ছিল, সেটা হলো কোশ্চেন ব্যাংক ঠিক মতো টপিক ওয়াইজ ঠিক মতো সলভ না করা। আমি কোশ্চেন ব্যাংক সলভ করে গেছি, কিন্তু যেসব টপিকের আমার কোশ্চেন অ্যান্সার ভুল মানে অ্যান্সার করতে পারি না বা ভুল গেছে, ওইসব কোশ্চেনে যেসব টপিক থেকে আসে ওইসব টপিক গুলো আমি ঠিক মতো পড়ি নাই। এই জন্য আমি কি করছি, সেকেন্ড টাইমে যে কোশ্চেন ব্যাংক সলভের সময় যেসব কোশ্চেন আমি প্রথম দেখাতে পারি নাই ওইসব কোশ্চেন গুলো আমি দাগায় রাখতাম। দাগায় রাখার পর ওইসব কোশ্চেন যে সব টপিক থেকে আসছে ওই টপিকটা একটা খাতার মধ্যে লিখে রাখতাম। তো লিখে রাখার পর ওই টপিক এরপরে এরকম ফুল একটা চ্যাপ্টারের এরকম ফুল একটা চ্যাপ্টারের মধ্যে এরকম লিখে রাখতাম। লিখে রাখার পর ওই খাতার থেকে ওই টপিক গুলি দেখে দেখে ভাইদের ক্লাস, এরপরে বলতে গেলে নিজের নোট খাতা, এরপরে বই, এসব জিনিস থেকে আমি এগুলি কমপ্লিট করতাম এবং ডেইলি এক্সামটা ঠিক মতো দিতাম। এবং ডেইলি এক্সামটা দেওয়ার সময় আমি বলতে গেলে খেয়াল রাখতাম যে আমার কোন কোন জায়গায় ভুল হইতেছে, ওগুলিও নোট করে রাখতাম, যে ছোট থেকে ছোট ভুল হইলেও ওগুলি নোট করে রাখতাম। এছাড়া বলতে গেলে কোশ্চেন ব্যাংকটা আমি বারবার সলভ করতাম। এমনও গেছে যে আমি একটা চ্যাপ্টারের কোশ্চেন ব্যাংক 5 বার সলভ করছি এবং 5 বারই একটা এমসিকিউতে ভুল গেছে, ওইটা দাগায় রাখছি, 5 বারই দাগায় রাখছি। পরীক্ষার আগে শুধু যেসব দাগানো আছে ওইসব দাগানো অ্যান্সার গুলি কিন্তু আমি পড়ে গেছিলাম পরীক্ষার আগে। তো যাই হোক, সেকেন্ড টাইম পরীক্ষা আমার প্রথম টার্গেট ছিল হলো বিউপি, ঠিক আছে। কিন্তু আমি বিউপিতেও কিন্তু ঠিক মতো মানে পরীক্ষার জন্য একেবারে ফুল প্রিপারেশন নিয়েছিলাম বিউপিতে, এবং পরীক্ষা আমার ভালো যায়, কিন্তু হয়তো আমি ইংলিশে ফেল করি জানি না। বিউপিতে আমার কোনো ভাইভাতে কোনো নাম আসে নাই, তো বিউপি তো আমার হয় নাই। কিন্তু আমার মানে বিউপিতে না হওয়ার পর বলতে গেলে একটু ডিপ্রেস কাজ করছিল, কারণ হলো যে আমি প্রথম কথা হলো ফার্স্ট টাইমও এত কিছু পড়ছি, সেকেন্ড টাইমও এত কিছু পড়ছি, কিন্তু বিউপিতে যে হয় নাই, বা অনেক আশা ছিল কিন্তু নিজের উপর একটা বিশ্বাস ছিল যে না এবার কোন একটা কিছু করতেই হবে। তো এরপরে এমআইএসটিতে পরীক্ষা দিই, এমআইএসটি তো আমার হয় নাই। এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলায় ফেল, ঠিক আছে। এসব 3-4টা পরীক্ষা দেওয়ার পরেও আমার কিন্তু প্রথমে কোনো মেরিট পজিশন আসে নাই। পরে এসব তবু আমার নিজের উপর একটা বিশ্বাস ছিল যে আমি ঠিক জায়গায় আছি, আমার একটু জাস্ট ভাগ্যর দরকার, বা আমার প্রিপারেশনের যেসব বিউপির মধ্যে যেসব ভুল হয়েছে, এমএসটির মধ্যে যেসব ভুল হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষার মধ্যে যেসব ভুল হয়েছে, ওইসব ভুলগুলি আমি আবার সংশোধন করে প্রিপারেশনটা নেওয়া শুরু করি। এরপরে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই,
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময় আমি এই সেকেন্ড টাইম প্রিপারেশনের সময় আমি কিন্তু বায়োলজিটার ঠিক মতো এবারও কিন্তু পড়ি নাই, ঠিক আছে। তবু আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে যাই এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ফিজিক্স কেমিস্ট্রি এর সাথে কিন্তু বায়োলজিও দাগানো যায়, আবার অথবা ম্যাথও দাগানো যায়, আবার দুইটা একসাথেও দাগানো যায়, ঠিক আছে। আমি প্রথমে বায়োলজির আমি ভাবছিলাম যে বায়োলজি আর ম্যাথ দাগাবো, কিন্তু পরীক্ষার হলে যে দেখেছি প্রথমে যে বায়োলজি কোশ্চেন আছে ওগুলো আমি ঠিক মতো পাইনি। এই জন্য আমি কি করি যে ফুল সবগুলি ম্যাথ দাগানোর সিদ্ধান্ত নিব। অর্থাৎ হলো যে আমি ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটা দাগানোর চিন্তা করি, কারণ আমার বায়োলজি নিয়ে তেমন ইয়া ছিল না এবং কিন্তু আমার ম্যাথের উপর একটা বলতে গেলে একটা দখল ছিল আর কি। মানে ম্যাথ আমি অনেক ভালো পারতাম, এর আরেকটা কারণ ছিল হলো সেটা হলো যে আমি যখন ডিপ্রেস হইতাম বা খারাপ লাগতো তখন আমি কি করতাম, কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে ম্যাথ সলভ করতাম। তো এটাই হলো আমার ম্যাথের প্রতি আমার একটা অনেক আগ্রহ ছিল আর কি, অনেক আগ্রহ। যদিও আমি ওইরকম ভালো ম্যাথ পাই না, জাস্ট অ্যাডমিশন টাইমের যে ছোটখাটো শর্টকাট আছে ওইসব শর্টকাট, এরপরে ধরুন অপশন দেখে অ্যান্সারটা মিলানো, এইসব জিনিসে ট্রাই করতাম। যখনই আমি ডিপ্রেস করতাম বা আমার খারাপ লাগতো তখনই আমি কি করতাম, কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে গান শুনতাম আর ম্যাথ করতাম, ঠিক আছে। তো আমি এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথ এই তিনটা দাগাই। তো আমার বিশ্বাস ছিল না যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এত বেশি ভালো একটা আমি জায়গা দখল করব। রেজাল্ট দেওয়ার পর আমার বিশ্বাস হয় না, কারণ হলো যেখানে আমার অন্যান্য পরীক্ষায় আমি ফেল গেছি, যেমন কি বিউপি, এমআইএসটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার কোনো মেরিট পজিশনে নাই, 1-2 হাজার পিছনে যদি আমার মেরিট পজিশনে থাকতো তবুও নিজেকে বুঝাতে পারতাম। কিন্তু এখন দেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি 27তম। তো এটা আমার 27তম আমি এটা হয়েছিল কারণ আমার নিজের প্রতি একটা বিশ্বাস ছিল। নিজের প্রতি বিশ্বাস ছিল মানে হলো যে আমি ঠিক মতো পড়তেছি, এখন আল্লাহ যদি আমার ভাগ্য যদি রাখে তাহলে আমি অবশ্যই পাবো। তো নিজের উপর একটু বিশ্বাস ছিল যে আমি পারবো। তো এরপর আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই রেজাল্ট দেখার পর আমি আমার তো আমি ওইরকম ভাবে ভাবিও না যে আমি পারবো। আচ্ছা যাই হোক, এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড অ্যারোনটিক্যাল ইউনিভার্সিটি যেটা আছে সেখানের মধ্যেও পরীক্ষা দিই আমি। সেখানের মধ্যেও পরীক্ষা দিয়ে আমার মেরিট পজিশন আসলে 68তম। আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না আসলে, এই দুইটার জন্য, প্রথম এই দুইটার জন্য। এরপর যাই হোক, এই দুইটা প্রিপারেশনের পর আমার নিজের উপর একটা বিশ্বাস আসে যে না, আমি ঠিক ট্র্যাকেই ছিলাম। আমি জাস্ট আমার একটু ভাগ্যটা আমার একটু কাজে লাগতেছিল না, কিন্তু যখন লাগছে তখন কিন্তু একেবারেই বলতে গেলে লাগার মতো লাগছে। এরপরে বলতে গেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলাফলের পর থেকে আমি যতগুলি পরীক্ষা দিচ্ছি সবগুলি পরীক্ষাতে আমি মোটামুটি ভালো করি, কিন্তু আবার গুচ্ছতে যাই আমি ধরা খাই। প্রথম ভুলের কারণে যে বায়োলজিটা ঠিক মতো না পড়া, বায়োলজিটা আমি ঠিক মতো, আমার এমন অবস্থা হয়েছে যে বায়োলজির মধ্যে আমি গুচ্ছের মধ্যে পাইছি হলো 3 নাকি 4, অবস্থা হলো আমার এরকম খারাপ। কিন্তু আবার আমার স্ট্রং জন ছিল না ম্যাথ। আমি ম্যাথে জিএসটি পরীক্ষা 18টা লাগাইছি, 18টাই নিছে। আমার ফিজিক্স কেমিস্ট্রি থেকেও কিন্তু ম্যাথে ভালো একটা, ম্যাথেই বলতে গেলে বেশি নাম্বার ছিল গুচ্ছের মধ্যে। যাই হোক, গুচ্ছে আমার র্যাঙ্ক আসা হলো 6500 এরকম। এই জন্য আর যাই না, কারণ আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার ইচ্ছা ছিল হলো প্রথমে বলছি আর কি, আমার যে ইচ্ছা ছিল হলো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়ার, যার কারণে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিইসি ডিপার্টমেন্টেই প্রথমে পড়ার জন্য ইচ্ছা ছিলাম। কিন্তু পরে আমার যেহেতু বাসা ঢাকাতে এবং আমার ফ্যামিলি ঢাকার মধ্যে থাকে, সেহেতু আমি চাচ্ছিলাম যে ঢাকার মধ্যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ট্রাই করার জন্য বা চেষ্টা করার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিইসি যাতে পড়তে যেতে পারি। তো যাই হোক, এরপরে বলতে গেলে 15-16 দিন পরে রাজশাহী রেজাল্ট দেওয়ার পর পরীক্ষা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আমি জাস্ট আমার নিজের উপর একটা বিশ্বাস নিয়ে গেছিলাম যে কিছু একটা করতে পারবো। আর এছাড়া এতদিন ধরে যে প্রিপারেশনটা নিয়েছিলাম যে বারবার প্র্যাকটিস করা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে এইসব বিশ্ববিদ্যালয়ের 15 বছর বা 10 বছর প্রশ্নগুলি অ্যানালাইসিস করা মানে হলো যে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলি আসছে ওইসব টপিকগুলো নোট করে রাখা এবং ওইসব টপিকগুলো ঠিক মতো পড়া এবং জাহাঙ্গীরনগর বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের ধাঁচটা বোঝা, যে ওনারা শিক্ষকরা কিভাবে প্রশ্নগুলি তৈরি করে বা কোন কোন টপিক থেকে বেশিরভাগ দেয়, কিরকম টাইপের দেয়, এই ধারণাটাই শুধু নিয়েছিলাম হলে অ্যানালাইসিস করে। এরপর জাহাঙ্গীরনগরের পরীক্ষা দিই। যাই হোক, জাহাঙ্গীরনগরের পরীক্ষা আমার আত্মবিশ্বাস ছিল যে আমি কিছু একটা করতে পারবো এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার পড়ার ইচ্ছা ছিল শুরু থেকে। তো যাই হোক, এরপর জাহাঙ্গীরনগরের পরীক্ষায় আল্লাহর রহমতে সেখানে আমার 41তম হয় পরীক্ষার পরের দিনে এবং সেখান থেকে আমার সেকেন্ড টাইমের প্রিপারেশনটা শেষ হয়। এখন আমি যদি বলি যে বলতে গেলে বুয়েটের, প্রথমে তো আমার বুয়েটের জন্য আমার অনেক ইচ্ছা ছিল, এরপরে এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। প্রথম কথা হলো যে আমার এখনো মনে হয় যে আমি যদি বুয়েটের পরীক্ষা না দিতে পারতাম তাহলে আমি ঢাবিতে একটা সিট দখল করতে পারতাম। কিন্তু এখন সর্বশেষ সেকেন্ড টাইমে যে আসে মনে হইতেছে যদি আমি বুয়েটে চান্স
যদি পাইতাম তাহলে হয়তোবা আমি, কারণ আমার মানে এত বেশি আমি পড়ি না, যেটা সত্যি কথা। বুয়েটের সময় আমার র্যাঙ্ক আসতো ধরে নাও 800, 1000 বা এরকম, বা আমার পছন্দ মতো আমি সাবজেক্ট পেতাম না আর কি। যদি আমি পরীক্ষা দিয়েও যদি টিকতাম, মানে যদি ঠিক মতো যদি পরীক্ষাটা দিতাম, এই ধারণা আমার কাছে ছিল। কিন্তু এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স আমার পছন্দের একটা সাবজেক্ট পেয়ে আমার এখন মনে হয় যে আমি বুয়েটে চান্স না পাই আমি ভালোই করছি, যে এখানের মধ্যে একটা আমার পছন্দের সাবজেক্ট নিয়ে অন্তত পড়তে পারতেছি। এটাই হলো আমার সেকেন্ড টাইমের জার্নি শেষ। ঠিক আছে। আচ্ছা, তানভীরকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ একদম একটানা কথা বলে যাওয়া, মানে আমি নিজে শুনতেছিলাম, আমাকে বলার সময় কিন্তু ও এত ডিটেলসে বলে নাই, বুঝতে পারছো? আমার অনেকগুলা কোশ্চেন আমি যেগুলো তোমাদের কাছে মানে নিয়ে ওর কাছে করতাম, অনেকগুলা কোশ্চেনের অ্যান্সার ওর ফুল জার্নির মধ্যে বলে দিছে। আমার বিশ্বাস যারা ক্লিয়ারলি শুনছো তারা একদম মানে বুঝতেছিলা যে ও আসলে ফুল একদম কোনটায় কি কি দাগাইছে সবকিছু কিন্তু বলে দিছে। এখন আমি একটা ছোট একটা জিনিসের অ্যান্সার দিয়ে নিতে চাই, ঠিক আছে? ফার্স্টে ঢাবির জন্য গাইডলাইন, ওইটা যেদিন দিব ওই দিন ভাইয়াও থাকবো গাইডলাইনে, কোনো সমস্যা নেই। তার আগে একজন একটা কমেন্ট করছে, আমার কাছে খুব ভালো লাগছে, আমার কাছে একটু মানে মনে হলো বলা দরকার। যে একজন বলছে যে ভাইয়ারা একজন মেডিকেলের প্রিপারেশন নিয়ে হয় নাই, আরেকজন বুয়েটের প্রিলিতে হয়েছিল কিন্তু হয় নাই। আমি তোমাকে জাস্ট একটা সত্যি কথা বলি ভাইয়া আপু, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো যে তোমার কি বলে এটাকে, যে সেকেন্ড টাইমার কিন্তু সেকেন্ড টাইমার, মানে এমন না যে মানে ওরা সেকেন্ড টাইমার কেন সেকেন্ড টাইমের পরীক্ষা দিয়ে এখন মানে সেকেন্ড টাইমার হিসেবে আসছে আজকে, বা সেকেন্ড টাইমার হিসেবে পরীক্ষাটা কেন দিছে, কারণ ওরা ওদের প্রেফার্ড জায়গাটায়, ওদের পছন্দের জায়গাটায় যাইতে পারে না, রাইট? দুইজনই তো আমার সাথে এগ্রি করো। আমি এই কথাটাই জাস্ট দেখো, আমি কিন্তু তোমরা যদি আমাকে বলো যে ভাই এমন কাউকে নিয়ে আসেন যে ফার্স্ট টাইমে কোনো জায়গায় কিছু হয় নাই, তাকে আমি নিয়ে আসতে পারবো, কোনো সমস্যা নেই। ধরো আমি পরের সপ্তাহে নিয়ে আসলাম, কিন্তু একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো, উদ্দেশ্য কিন্তু সেম, যে তুমিও কেন এখানে সেকেন্ড টাইমার, বিকজ তোমার ফার্স্ট টাইমে কোনো জায়গায় হয়েছে বা হয় নাই, কিন্তু তোমার পছন্দের জায়গাটা হয় নাই। তো বুঝতে পারছো, আমরা যেন ওই উদ্দেশ্যে না তাকাই যে কে কোথায় ফার্স্ট টাইমে চান্স পাইছে। আমার উদ্দেশ্যটা কি, যে ভাইয়ারা সেকেন্ড টাইমার হিসাবে কিভাবে পড়ালেখা করছে, কিভাবে মানে তাদের মোটিভেশন ধরে রাখছে, কারণ এটা কিন্তু একটা লং প্রসেস, যে 2 বছর আলটিমেটলি তুমি অ্যাডমিশনের জন্য কাটাচ্ছ। তো এই জিনিসটা কিভাবে করতেছে, আমরা আমাদের ফোকাস যেন না সরে যায়, আমাদের ফোকাসটা ওই জায়গায় থাকলে হবে কি, আমাদের যে গাইডলাইনের মূল উদ্দেশ্যটা, ওই উদ্দেশ্যটা হাসিল হবে। আশা করি উত্তর পেয়ে গেছো যে কোশ্চেনটা করছিলাম। আমি আসলে মানে তানভীর এত সুন্দর করে বলতেছে, আমি ওকে থামাই নেই, যে নাইলে আমি থামাই আর কি জিনিসটা বলতাম। তো এখন আসো আমি আরো ইম্পর্টেন্ট একটা কোশ্চেনের দিকে একটু যাই, যেটা হইলো যে সবার ফার্স্টে যে সেকেন্ড টাইমার হিসাবে আমি দুইজনের কাছেই যাব, যে এসিএস এর সাথেই কি শুধু যুক্ত ছিল কিনা, বা অন্য কোথাও যুক্ত থাকলেও এসিএস এর ক্লাস, র ম্যাটেরিয়ালস বলতে তোমাকে যেগুলো দেওয়া হচ্ছে, প্র্যাকটিস শিট, লেকচার শিট, এগুলা কিভাবে হ্যান্ডেল করতো, কিভাবে নিজের রুটিন গুছাইতো। ঠিক আছে, আমি আস্তে আস্তে একটা একটা টপিকে যাচ্ছি। ঠিক আছে, সো জয়কে আমি ছোট করে সুন্দর করে ফার্স্টে বলে দিতে বলি যে মানে কিভাবে আসলে জয় ওর সময় এটা হ্যান্ডেল করেছিল। আচ্ছা, ধন্যবাদ ভাই। আবার প্রথম ফার্স্ট টাইমে যেটা আমার হয়েছিল, যে ফার্স্ট টাইমে কিন্তু যে আমি প্রথমে বললাম যে আমি ক্লাস করিনি ঠিক মতো, ক্লাস ফাঁকি দিয়েছি আর পড়ালেখা ঠিক মতো করিনি, এটা আমার প্রথমবারের ভুল ছিল। কিন্তু সেকেন্ড টাইমে কিন্তু আমি মোটামুটি মেডিকেল মিস যাওয়ার পরে ভার্সিটির জন্য সিরিয়াস ছিলাম, কারণ এরপরে কিন্তু আমার কোনো অপশন ছিল না। তো এই জন্য আমি কি করতাম, যে আমার যে ভার্সিটির ক্লাসগুলো আছে আমি রেগুলারলি ক্লাসগুলো করার চেষ্টা করতাম। এন্ড এক্সাম দেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা আমি ফার্স্ট টাইমে ভুল করছিলাম, এই ভুলটা কিন্তু আমার সেকেন্ড টাইমেও মানে প্রায় এক্সাম মিস হয়ে যেত। কিন্তু এক্সাম দেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমার যে এসিএস তুমি অ্যাডমিট আসো, এখানে কিন্তু তোমার যে রেগুলার এক্সাম মিস দেওয়া যাবে না ভাইয়া। তুমি যাই করো না করো, এক্সামটা রেগুলারলি দিতে হবে। তুমি ভাবতে পারো যে আজকে আমার পড়া হয় নাই, এই জন্য আমি এক্সাম দিব না, এটা কিন্তু অনেক বড় একটা ভুল। কারণ এক্সাম দেওয়া, ওই যে ভাই বললো না যে নার্ভাস হয়ে, শিয়া ভাই বলতেছিল যে নার্ভাসনেসের ব্যাপারটা, এটা কখন আসে, যখন তোমার মধ্যে এক্সাম দিতে কাজ করে। কারণ তুমি কিন্তু রেগুলার এক্সাম দিতেছো না, তুমি ভাবতেছো না আমি পড়ে তারপরে এক্সাম দিব। আচ্ছা, এই জিনিসগুলো করবা না। ক্লাসটা রেগুলারলি করে ফেলার চেষ্টা করবা, কারণ ক্লাস যদি তুমি একটা ক্লাস জমাও, কালকে তোমার ওই ক্লাসটা বের করতে হবে। তো ক্লাসগুলো রেগুলারলি করে ফেলবা, দেন তোমার এক্সামগুলো রেগুলারলি দিবা। কারণ রেগুলারিটি হচ্ছে অ্যাডমিশন টাইমে কয়টা মাস, বেশি কিন্তু সময় না। আর এইচএসসির মতো কিন্তু এটা একটা লং টার্ম প্রসেস না, যে তোমার 2 বছর সবকিছু ধরে রাখতে হইতেছে। 2 মাস, 3 মাস, 4 মাস যতদিন হয় তোমার ডিজায়ার্ড ইউনিভার্সিটি বা ডিজায়ার্ড জায়গায় যাওয়ার আগ পর্যন্ত। তো তুমি এই সময়টুকু ভাই একটু মেনটেন করো, ক্লাসগুলো একটু করো, তুমি একটু দেখার চেষ্টা করো যে কি কি ক্লাস
ক্লাসে ইম্পর্টেন্ট করাইতেছে, এই জিনিসগুলো একটু নোট ডাউন করে রাখো যে কি কি ইম্পর্টেন্ট করাইতেছে। ভাইরা কিন্তু বলে দেয় ক্লাসের মধ্যে যে আমার এই জিনিসগুলো লাগবে, এই জিনিসগুলো তুমি একটু আলাদা করে ফেলো, ওই জিনিসগুলো তুমি আবার রিভাইজ দাও, পরীক্ষার আগে পড়ো। এখন দেখবা তুমি যে জিনিসগুলো নোট করছো ওগুলোর মধ্যেও তোমার আবার ভুল হবে পরীক্ষা দেওয়ার পরে। পরীক্ষাটা কেন দিই আমরা? আমাদের যে ল্যাকিংস গুলো আছে সেগুলো জানার জন্য কিন্তু আমরা পরীক্ষাগুলো দিই। এখন তুমি ভাবতেছো তো আমি কইরাই যেতেছি পরীক্ষা দিতেছি না, আমার কিন্তু ল্যাকিংস বের হচ্ছে না। আমার যদি ল্যাকিংসই আমি না জানতে পারি তাহলে আমি ঠিক করবো কি? আমি পড়তে যাচ্ছি, ল্যাকিংস জানি না, মেইন পরীক্ষায় দেখলাম যে আমি এমন একটা জায়গা থেকে কোশ্চেন আসছে যে জায়গাটা আমি কখনো টাচই করিনি। এই জায়গাতে যদি তুমি প্র্যাকটিস করতা, পরীক্ষাগুলো রেগুলারলি দিতা, তাহলে এই জিনিসটা কিন্তু হইতো না। তো তোমার ক্লাস রেগুলারলি করতে হবে, প্রথম কথা। রেগুলারলি এক্সাম দিতে হবে, এক্সাম দেওয়া মাস্ট, হ্যাঁ। তো এই জিনিসগুলো তোমার একটু নিজের মতো করে রুটিনটা সাজাইতে হবে। দেখো আমার রুটিন একরকম হইতে পারে, শিয়া ভাইয়ের রুটিন এক মতো হইতে পারে, কারণ তোমরা কোথায় কিভাবে আসো এটা কিন্তু আমরা জানি না। আমার রুটিনের সাথে তোমার রুটিন কখনো ম্যাচ করবে না। তো তোমার রুটিনটা তোমার মতো করে করতে হবে। তুমি দেখা গেল রাতে পড়তে ভালোবাসো, একজন সকালে পড়তে ভালোবাসে, তো তোমার মতো করে তোমার রুটিনটা সাজাতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে রুটিন যখন করবা, তুমি পড়ালেখার রুটিন গুলো করবা, ক্লাসের রুটিনটা ওইভাবেই করে নিবা, আর এক্সামের জিনিসটা ওইভাবেই করে নিবা। তারপর তুমি একটা স্পেসিফিক টাইম রাখবা যে আমি ওই সময় যে আমার এক্সাম গুলো ভুল হয়েছিল ওই জিনিসগুলো আবার পড়াশোনা করবো। এক্সাম দিলাম, ভুল বের করলাম, কিন্তু ওই জিনিসটা আবার পড়লাম না, এতে কিন্তু লাভ হইলো না, ওই জিনিসটা কিন্তু কোনো লাভ হইলো না। তো ক্লাস রেগুলারলি করতে হবে, পরীক্ষা রেগুলারলি দিতে হবে, ভুল বের করতে হবে, মানে কোশ্চেন অ্যান্সার অ্যানালাইসিস করতে হবে, এবং যে অ্যানালাইসিস করার পরে যে আমার ভুলগুলো ছিল ওগুলো আরেকবার পড়ে ফেলতে হবে। আর এসএস, হ্যাঁ আমি সেকেন্ড টাইমে এসএস ছিলাম, যেটা হচ্ছে ভার্সিটির ক্ষেত্রে। আর আমি একটা অফলাইন কোচিং এ ছিলাম, যেটা হচ্ছে মেডিকেলের ক্ষেত্রে, ঠিক আছে। অফলাইন কোচিং এ জাস্ট পরীক্ষার জন্য ছিলাম। সেকেন্ড টাইমে ওইভাবে আমি ক্লাস করি না, কারণ সেকেন্ড টাইমে ভাই মানে আমি কি করবো, আমি তো জিনিসটা জানি, আমার শুধু গাইডলাইন দরকার ছিল, যেটা আমি ভাইদের কাছে পাইছি, এন্ড আমার কোশ্চেন পরীক্ষা দেওয়ার ছিল, সেটা আমি পরীক্ষা দিছি। তো এই জিনিসগুলো আমার মেনলি দরকার ছিল, আমি সেগুলো রেগুলারলি করার চেষ্টা করছি। আচ্ছা, এখন সেম কোশ্চেনটা তানভীরের জন্য, যদিও তানভীর ওর ভুলগুলোর কথা অলরেডি বলে ফেলছে, সবগুলো ও বলে ফেলছে যে কি কি ভুল করছিল, তো বা কি কি ভুল ও না করতে বলবে। তো এখন আমি ওর কাছে চলে যাবো জাস্ট যে এসিএস এর পড়াগুলো কিভাবে সামলাতো। আর আরেকটা কোশ্চেন বারবার আসতেছে ভাই, রুটিন কিভাবে, ঠিক আছে। সো এটা ধরো আমি তানভীরের থেকেই শুনে নেই যে ও তোমাদের জন্য যদি ইন জেনারেল, হ্যাঁ এটা ঠিক আছে যে সবার রুটিন আলাদা, সবাই আলটিমেটলি তোমার পড়ালেখা তোমার নিজের কাছে, তুমি কিভাবে হ্যান্ডেল করবে। বাট তারপরও আমি তানভীরের কাছে চলে যাব যে তোমাদের একটা সুন্দর একটা রুটিন গাইডলাইন বলে দিতে, যে তুমি পড়ার ফোকাসটা ধরে রাখবা কিভাবে। ধরো তানভীর বললো যে ও গান শুনতে শুনতে ম্যাথ করতো, অনেকের কি হয়, যে একজন কমেন্টও করছিল যে ভাইয়া গান শুনতে শুনতে ম্যাথ করলে ম্যাথ লেখার সময় গান বাজে মাথায়, অথচ আমি কিন্তু এখনো গান শুনতে শুনতে পড়ালেখা করতে পারি। মানে এটা জাস্ট ম্যান টু ম্যান ভ্যারি করে, বুঝতে পারছো। সো এখন আমি হলো তানভীরের কাছে চলে যাই, ও একদম এসিএস এ ছিল কিনা, কি কি ভুল করা যাবে না, যদি আরো কিছু অ্যাড করতে চাই সেটা বলবে, তোমাদের জন্য একটা রুটিন দিয়ে দিবে। এন্ড সেকেন্ড টাইমারদের জন্য অফলাইন এক্সামটা কতটুকু জরুরি, এটা কিন্তু আমরা সবসময় বলি যে তোমার অ্যাডমিশন টেস্টের আগে দিয়ে অফলাইন এক্সাম অনেক জরুরি, কিন্তু তোমার এই টাইমটায় যখন একদম তুমি নতুন অ্যাডমিশন সিজন শুরু করছো তখন আসলে কতটুকু জরুরি, এই সবগুলা জিনিস এখন আমি তানভীরের কাছে চলে যাচ্ছি জানার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি প্রথমে বলি, আমি ফার্স্ট টাইম পরীক্ষার সময় আমি জাস্ট এসএস এর ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি এই দুইটা ব্যাচের মধ্যে ছিলাম। কারণ হলো যে আমার বলতে গেলে, আমি আগে বলেছি আমি কলেজ লাইফে আমার তেমন পড়া হয় নাই, অনেক পড়া বাকি ছিল, যার কারণে আমি চাইছিলাম যে অনলাইনের মধ্যেই এটা অনলাইনের মধ্যে পড়া যায়। কারণ অনলাইনে পড়লে সুবিধা হলো যে ক্লাসগুলি বারবার দেখা যায়, এবং এসএস থেকে যতগুলি ক্লাস দেওয়া হয়, অনেক ক্লাস, এই ক্লাসগুলি বলতে গেলে ফুল সবকিছুই বলতে গেলে কভার করে ফেলে। এই জন্য আমি প্রথমে চেয়েছিলাম যে জাস্ট ফার্স্ট টাইমের মধ্যে, ফার্স্ট টাইম পরীক্ষার সময় যাতে আমি শুধু অনলাইনেই পড়ি, কারণ হলো আমার অনেক বাকি ছিল যার কারণে। কিন্তু বই পরীক্ষার এক মাস আগে আমি একটা কোচিং এর মধ্যে এক্সাম ব্যাচে ভর্তি হই। এছাড়া আমি আর মানে অফলাইন একটা এক্সাম ব্যাচে ভর্তি হই এক মাস আগে বই পরীক্ষার। এছাড়া আমি আর তেমন কোনো কিছু ভর্তি হয়নি। সেকেন্ড পরীক্ষার সময় আমি এসএস এর শুধু ভার্সিটি ব্যাচে ছিলাম। ভার্সিটি ব্যাচে এখন আমি বলি ভার্সিটি ব্যাচে আমি কিভাবে ক্লাস করতাম। তো প্রথমে আমি কি করতাম, ভাইরা যে ক্লাসটা নিত ওই ক্লাসটা অলরেডি আমি যেহেতু ফার্স্ট টাইমে প্রিপারেশন নিয়েছিলাম, আমার কিন্তু হালকা একটু ধারণা ছিল। সেকেন্ড টাইম পরীক্ষার সময় আমি ক্লাসগুলি ঠিকমতো করতাম হলো রিভিশন দেওয়ার জন্য, এবং ভাইরা কিন্তু নতুন অনেক কিছুই কিন্তু অ্যাড করতো ক্লাসের মধ্যে, এবং ক্লাসটা করলে আমার ওই টপিকের ওই অধ্যায়ের উপরে আমার অলরেডি রিভিশন হয়ে যায়। এই জন্য যার কারণে আমি ক্লাসটা ঠিকমতো করতাম। ক্লাস করার পরে ভাইয়ারা যেসব পরীক্ষা নিত, এই পরীক্ষা হলো ফরজ কাজ, আমার জন্য ছিল হলো ফরজ কাজ। আমি এই পরীক্ষাগুলি দিতাম। পরীক্ষার মধ্যে যে ছোট ছোট যে ভুল হয়, এই সবগুলি ভুল আমি একেবারে ফুল নোট করে
মানে ফুল যতগুলো ভুল আছে সব ভুলগুলো আমি নোট করে রাখতাম, যে যেসব দাগানোর পরও আমার ভুল গেছে ওইসব এমসিকিউ কেন ভুল গেল, আবার যেসব গুলো আমি দাগাইতে পারি না ওইসব এমসিকিউ যেসব টপিক থেকে আসে ওইসব টপিক গুলো ঠিক মতো কমপ্লিট করতাম। তো যাই হোক, এখন রুটিন কথা হলো যে আমি নির্দিষ্ট কোনো রুটিন ফলো করি না, কিন্তু আমি চাইতাম হলো দিনটাকে মানে ফুল একটা দিনটাকে 4টা ফেজে ভাগ করার জন্য, যে প্রতিটা ফেজ 3 ঘন্টা করে, আর এই 4টা ফেজের মধ্যে যে কোনো একটা ফেজে আমি এক্সাম প্র্যাকটিস করব, আর অন্যান্য ফেজের মধ্যে আমি আমার যে সাবজেক্টটা পড়তে ভালো লাগে আমি ওই সাবজেক্টই পড়তাম। যেমন কি আমার কেমিস্ট্রি পড়তে আজকে ভালো লাগতেছে, আমি কেমিস্ট্রিটা পড়তাম যতক্ষণ ধরে আমার কেমিস্ট্রির পড়াটা খারাপ লাগতেছে না, মানে হলো কেমিস্ট্রি যতক্ষণ আমার পড়তে ভালো লাগতেছে ততক্ষণ ধরে আমি পড়তাম। কেমিস্ট্রি পড়া শেষ হলে আমি ফিজিক্স পড়তাম, ফিজিক্স পড়া শেষ হলেও ম্যাথ পড়তাম। ম্যাথ আমি এমন না যে সবসময় গান শুনে পড়তাম, এরকম না। যখন আমার খারাপ লাগতো, মানে আমার এখন কোনো কিছুই পড়তে ভালো লাগতেছে না, ফিজিক্স পড়তে ভালো লাগতেছে না, কেমিস্ট্রি পড়তে ভালো লাগতেছে না, তখন আমি ম্যাথ পড়তাম। আর এক্সামের সময় আমি আগে বলছি আমি এক্সামে আমার প্রেশারটা আমি নিতে পারি না, এই জন্য আমি নিজেকে এমন ভাবে তৈরি করার জন্য ট্রাই করতেছিলাম এক্সামে, যাতে আমি প্র্যাকটিস এক্সাম গুলি ঠিক মতো দিতে পারি। আমি প্র্যাকটিস এক্সাম সেকেন্ড টাইমে আমি বাসায় দিয়েছিলাম একেবারে সবগুলোই। প্র্যাকটিস এক্সাম আমি দেওয়ার আগে আমি কি করতাম, 5 মিনিট আগে এক্সারসাইজ করতাম, নিজেকে একটু হাঁপাইতাম, এরপরে 2 মিনিট রিল্যাক্স করার পরে এরপরে পরীক্ষাগুলো দিতাম, যাতে যে কোনো ভুল যাতে না হয়। পরীক্ষার হলে তোমার আশেপাশে দেখে তোমার হাঁপানি আসতে পারে, তোমার এত মানুষ দেখে তোমার একটু ভয় লাগতে পারে। তো আমি এমন ভাবে নিজেকে তৈরি করতেছিলাম যাতে এক্সামের ভিতরে যাতে রাত্রে 3টা বাজে কেউ যদি আমাকে ঘুম থেকে উঠে যদি পরীক্ষা দেওয়া হয়, আমি তবু যাতে এক্সামে যাতে ভালো যাতে করি, ওইরকম ভাবে নিজেকে প্রিপেয়ার করতেছিলাম। যখন নিজের খিদে লাগতো, মানে কোনো কিছু পড়তে ভালো লাগতো, তখন আমি যেতাম পরীক্ষা দিতে। এমন অবস্থা ছিল, আমি নিজেকে এমন ভাবে তৈরি করতে চাইছিলাম যে পরীক্ষা আমি যে কোনো অবস্থায় হোক না কেন আমি পরীক্ষা ঠিক মতো যাতে প্রেশারটা যাতে হ্যান্ডেল করতে পারি ওইরকম ভাবে। আবার রুটিনের কথা বলি, রুটিন আমি একটা নির্দিষ্ট কোনো রুটিন ছিল না যে আমি সকালে এত থেকে উঠে এতটা পড়বো। আমি বললাম 4টা ফেজে ভাগ করতাম, একটা ফেজের মধ্যে আমি প্র্যাকটিস এক্সাম গুলি করতাম। প্র্যাকটিস এক্সামটা করতাম আমি সকালে ঘুম থেকে উঠে আমি প্র্যাকটিস এক্সামটা করতাম, কারণ সকালে ঘুম থেকে উঠার পর আমার অনেক ঘুম আসতো, কিন্তু এক্সামটা দিলে তখন এক্সামের ভিতরে একটু মনোযোগী যেত, এই কারণে আমার ঘুমটা ভেঙে যেত, যার কারণে আমি প্রথমে উঠেই সকালবেলা একটা প্র্যাকটিস এক্সাম দিতাম। এবং সকালবেলা প্র্যাকটিস এক্সাম মানে হলো 9টা 10টা বা 11টা 12টার দিকে প্র্যাকটিস এক্সাম গুলো দিতাম, কারণ হলো যে এই সময় কিন্তু রিয়েল টাইম পরীক্ষাগুলি হয়, যেমন কি গুচ্ছের পরীক্ষা হয় 12টার দিকে, বা অন্যান্য ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলি সকাল টাইম করে হয়, এই জন্য আমি সকাল টাইম করে প্র্যাকটিস এক্সাম গুলি দিতাম। এবং এক্সামের এর আগে বললাম এক্সামের প্রতিটা ভুল আমি নোট করে রাখতাম। আমার ফরজ কাজ হলো এগুলি নোট করে রাখা এবং এই নোটগুলি পড়া। এছাড়া হলো ভাইরা যেসব ক্লাস করাইতো ওইসব ক্লাস করার পর কোশ্চেন ব্যাংক সলভ করতাম। কোশ্চেন ব্যাংক সলভের সময় যেসব কোশ্চেন আমি প্রথম দেখাতে পারতাম না ওইসব কোশ্চেন আমি দাগায় রাখতাম। দাগায় রাখার পর ওই কোশ্চেনটা যে টপিক থেকে আসছে ওই টপিকটা আমি লিখে রাখতাম নোট খাতার মধ্যে। এরপরে ওই চ্যাপ্টারটা পড়ার পর ওই নোট খাতা থেকে ওই কোশ্চেনটা টপিকটা ফুল মূল বই থেকে পড়তাম। এরপরে হলো যে ক্লাস যেগুলি হয় ক্লাস থেকে পড়তাম, প্র্যাকটিস থেকে পড়তাম, মানে হলো আমার ওই টপিক গুলো কমপ্লিট করার জন্য যত কিছু দরকার আমি তাই করতাম। এভাবে আমি বলতে গেলে এরকম করে পড়ে গেছি। এমনও গেছে যে আমি মানে প্রতিদিনই পড়ছি, মানে কিন্তু প্রতিদিনই পড়ছি, এবং এমনও গেছে যে আমি একটা চ্যাপ্টার 4 থেকে 5 বার পর্যন্ত রিভিশন দিয়ে গেছি। 4 থেকে আচ্ছা ঠিক আছে এরকম করে রিভিশন দিয়ে গেছি। এছাড়া আর আমার তেমন কোনো ইয়া ছিল না, এতটুকু। আচ্ছা, তো আশা করি এই কোশ্চেনটাও সবার হয়ে গেল। তো যে আমাদের প্রিপারেশনটা কিরকম হইতে পারে, সেকেন্ড টাইমাররা কিভাবে কি প্রিপারেশন নিতে পারি, আর ওদের কথার মধ্যে কিন্তু অলরেডি এই জিনিসটা চলে আসছে যে ভুল কি কি তোমার করা যাবে না। ঠিক আছে, সো এটা নিয়ে আমি আর আলাদা কোশ্চেন আগাইলাম না। তো তারপর আরেকটা কোশ্চেন খুব আসতেছিল যে এইচএসসি তে কি দুইজনই প্লাস পাইছিল কিনা। তো তানভীরেরটা আমি আর জিজ্ঞেস করলাম না, ও যেহেতু বুয়েটে প্রিলি দিছিল তার মানে ওর অবভিয়াসলি গোল্ডেন ছিল না, গোল্ডেন ছিল ছিল না, না, মানে আচ্ছা ওই তো মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যোগ্য মার্ক ছিল, কোনটায় ছুট ছিল? আমার বলতে গেলে আমাদের তো ইংলিশ আর বাংলা পরীক্ষা হয় নাই। ইংলিশে আমার কিন্তু A- ছিল, বাংলাতেও আমার ও আচ্ছা, ওর এসএসসি রেজাল্টের কারণে এইচএসসি তে এফেক্ট পড়ছিল, যেহেতু ভাইয়ারা দুইজনই বুঝতেই পারতেছো রেজাল্ট অনেক ছোট পরীক্ষা হয়েছিল ওদের আসলে। আর জয়ের ডাবল গোল্ডেন। আচ্ছা, ওর এসএসসি এইচএসসি সবগুলাতেই ডাবল, মানে দুইটাতেই গোল্ডেন ছিল আর কি। ঠিক আছে, সো যে কোশ্চেনটা করতেছে ভাই দয়া করে থামো, ঠিক আছে? আমারই কষ্ট লাগতেছে তোমার জন্য, তুমি মনে হয় 25 বার এই কমেন্টটা করে ফেলছো। ঠিক আছে, আমি দেখছি, আমি তো বললামই যে আমরা সবগুলাই দেখতেছি। আচ্ছা, এরপর হইলো এবার দেখো তোমরা অনেকক্ষণ ধরে আরো একটা জিনিস জানতে চাচ্ছ যে ভাইয়া
আমি জিএসটি তে ভালো করার জন্য কি কি সাবজেক্ট দাগাইতে পারি, তারপর আমি ম্যাথ না দাগাইয়ে বাংলা দাগাইলে আমার যে পজিশন আসবে ওইটা দিয়ে কি আমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাইতে পারি কিনা, এরপর ধরো জে ইউতে এই ইউনিটে ভালো করার জন্য আমরা কি করতে পারি, বা আর ইউর এই ইউনিট সি ইউনিট এগুলাতে আমরা কোন কোন সাবজেক্ট দাগাতে পারি, কোনটা দাগালে কি হবে, কোনটা না দাগালে কি হবে। অর্থাৎ ভাইয়ারা যে পরীক্ষা দিয়ে আসছিল ওই জায়গা থেকে আমি ওদের থেকে এক্সপিরিয়েন্সটা শুনবো। তো ফার্স্টে আমি জয়ের থেকে যাই আর জয়ের কাছে যাই, আর এই জিনিসটা একটু সবাই মনোযোগ দিয়ে শুনো, কারণ তোমরা সবাই এটা আস্ক করতেছিলা যে ভাই কোনটা দাগাবো, কোনটা দাগাইলে কি হয়, আমি কি এই সাবজেক্ট পাবো নাকি ওই সাবজেক্ট পাবো নাকি। এটা নিয়ে ছোট করে আমি খুব বলবো, যেহেতু আমাদের অলরেডি 50 মিনিটের মতো হয়ে গেছে, খুবই ছোট করে জয়কে বলবো একটা ধারণা দিয়ে দিতে, এরপর তানভীরকেও বলবো খুবই ছোট করে একটা ধারণা দিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে, যে গুচ্ছতে আমরা ম্যাথ বাদে বা বায়োলজি বাদে বাংলা ইংলিশ দাগাতে পারবো কিনা? অবশ্যই দাগাতে পারবো। আমি নিজেও আমার ম্যাথ দাগাইনি, আমি বায়োলজি, বাংলা, রসায়ন এবং পদার্থ দাগাইছিলাম। তো বাংলার জন্যই মেনলি আমার কিন্তু পজিশনটা আগায় গেছে, কারণ আমি বাংলাতে মোটামুটি ভালো নাম্বার পাইছিলাম এবং এর কারণে আমার মেরিট পজিশনটা এত উপরে উঠছে। তো তুমি চাইলেই বাংলা ইংলিশ দাগাইতে পারো, কিন্তু সেই ক্ষেত্রে একটা কথা আছে যে গুচ্ছ কিন্তু সব ভার্সিটি আলাদা আলাদা করে তোমার ক্রাইটেরিয়া দিবে যখন ভর্তির ফর্মটা ছাড়বে ওরা। তো এবার আমাদের গুচ্ছতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় আর হচ্ছে তোমার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এরা হচ্ছে তোমার এটার উপরে কোনো ক্রাইটেরিয়া দেয় নাই। তো তুমি বাংলা বা ইংলিশ দাগায়, ম্যাথের পরিবর্তে বাংলা বা ইংলিশ দাগায়ও কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এবার পেয়েছে। তো এইটা কিন্তু যে সববার হবে এরকম না, এই ক্রাইটেরিয়াটা কিন্তু প্রতি বছর চেঞ্জ হতেই পারে, আবার নাও হতে হ্যাঁ নাও হতে পারে। তো এই জিনিসটা হচ্ছে যে তোমার কোন বিশ্ববিদ্যালয় কোন ক্রাইটেরিয়া নিবে এটা হচ্ছে আলাদা ব্যাপার। কিন্তু হ্যাঁ, তুমি যদি মনে করো যে আমার ম্যাথের থেকে বাংলা ইংলিশে আমি ভালো, তবে অবশ্যই গো ফর ইট, কারণ হচ্ছে তোমার নাম্বার ক্যারি করাটা কিন্তু আলটিমেটলি মেইন উদ্দেশ্য। তুমি যদি মনে করো নাম্বারই পাওয়া যাও এভারেজ, তাহলে কিন্তু তোমাকে আর টানতেছে না, ঠিক আছে? তুমি নাম্বার ভালো পাও, দেখো তোমার উপরের দিকে সাবজেক্ট গুলো আসতেছে। আর একটা পর্যায়ে যে তুমি ধরো মনে করো একটা নাম্বার পাইলে, এমন একটা নাম্বার পাইলে যে তোমার কোনো ভার্সিটি আসতেছে না, তার থেকে কি একটা সাবজেক্ট পাওয়া, একটা ভালো ভার্সিটি অন্য একটা সাবজেক্ট পাওয়া কি বেটার না? ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমার মিলামিশা করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে বিভাগ পরিবর্তনের একজন দেখছিলাম কোশ্চেন করছে যে সায়েন্স থেকে আমরা কি অন্য বিভাগের ব্যাপারটা, অন্য পরীক্ষার ব্যাপারটা। হ্যাঁ, আমি রাজশাহীতে তোমার বিভাগ পরিবর্তন বলতে এই ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম। আমাদের রাজশাহীতে হচ্ছে সি ইউনিটে সায়েন্সের ইউনিট, আর এই ইউনিট হচ্ছে তোমার মেইনলি আর্টস ফ্যাকাল্টি। তো ওইটার মধ্যে সায়েন্সের, কমার্সের ওরা সবাই পরীক্ষা দিতে পারে। ওইখানে আমার ভালো পজিশন আসছিল। তো এইটার জন্য আলাদা ইংলিশ বাংলা বা জিকের প্রিপারেশনটা কেমন? ইংলিশ বাংলার প্রিপারেশনটা রাজশাহী ইউনিভার্সিটির জন্য মোটামুটি অনেক সোজা। এটার জন্য একটু আলাদা করে এফোর্ট দিলে, অল্প পরিমাণে এফোর্ট দিলে মোটামুটি ভালো প্রিপারেশন হয়ে যায়। এবং এই প্রিপারেশনটার সাথে যদি জাহাঙ্গীরনগরের বি ইউনিট, সি ইউনিট এবং ই ইউনিটের কিছু প্রিপারেশন অ্যাড করা যায়, বি ইউনিট আর সি ইউনিট বেসিক্যালি জাহাঙ্গীরনগরের, এর সাথে হচ্ছে রাজশাহীর ইউনিটের প্রিপারেশনটা। জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে কি এই জিনিসগুলো একটু ডিপলি কোশ্চেন করে, যেটা রাজশাহীতে হয় না। কারণ আমি জাহাঙ্গীরনগরে বিসিতে পরীক্ষা দিয়েছিলাম ফার্স্ট টাইমে, এবং রাজশাহীতে কিন্তু আমি দ্বিতীয়বারে এই ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে রাজশাহী ইউনিভার্সিটি একটু উপরের থেকে প্রশ্ন করে, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি এই জিনিসগুলো একটু ডিপ থেকে প্রশ্ন করে। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যদি জিকের ক্ষেত্রে আমি বলি, ওরা কিন্তু স্পেসিফিক কিছু টপিক থেকে জিকের প্রশ্নগুলো করে। এটা যখন তোমরা কোশ্চেন অ্যানালাইসিস করবে তখন বুঝতে পারবে যে জাহাঙ্গীরনগর জিকের জন্য একটা নির্দিষ্ট টপিক, কিছু টপিক ওয়াইজ কোশ্চেন করতেছে এবং খুব ডিপলি কোশ্চেন করতেছে। হ্যাঁ, আর রাজশাহী ইউনিভার্সিটি এই জানো, রাজশাহী ইউনিভার্সিটি তোমার জেনারেল জিকে আসতেছে, বাংলা ইংলিশও তোমরা, আমরা যারা ইন্টারে বাংলা ইংলিশ পড়ছি বেসিক, তোমার এখানে ফার্স্ট পেপার থাকতেছে, সেকেন্ড পেপার থাকতেছে, মোটামুটি আমাদের পড়া জিনিসগুলোই থাকতেছে। এটা জটিল কিছু হচ্ছে না। তো এই জিনিসগুলো হচ্ছে তোমরা তোমাদের মতো করে দিতে পারো। আর এই ব্যাপারগুলো হচ্ছে ওই জিনিসগুলো তোমরা আলাদা করে যে প্রিপারেশন খুব ভালো, মানে খুব পড়ালেখা করতে হবে এরকম না, কিন্তু রেগুলার টাচে থাকতে হবে, নাহলে কিন্তু তুমি এই জিনিসটাই করতে পারবে না। যেমন আমি বাংলা ইংলিশে আমার ফ্লেক্সিবল ছিল খুব, তো আমি কিন্তু এই পরীক্ষার মানে ডিসিশনটা পরীক্ষার হলে গিয়ে নিছি যে আমি বাংলা দাগাবো না ইংলিশ দাগাবো, কারণ আমি দুই পার্টে মোটামুটি ভালো এক্সপার্টাইজ ছিল। তো আমি যদি মনে করো এখান থেকে একটা মনে করেছে যেমন ইংলিশ প্রিপারেশন নিয়ে গেছিল, তো ওর কাছে কোশ্চেনটা ইংলিশ যদি হার্ড মনে হয়, তো কিন্তু বাংলায় সুইচ করা পসিবল ছিল না। যেহেতু আমার আলাদা করে এই ইউনিটের, রাজশাহী ইউনিটের প্রিপারেশন নেওয়া ছিল, তো আমার জন্য এটা ইজি ছিল। আমি কোশ্চেন দেখার পরে মেনলি ডিসাইড করছিলাম যে আই উইল গো ফর বাংলা, ঠিক আছে, ইনস্টেড অফ ইংলিশ। তো এইটাই আমি আর কি করছিলাম, কারণ আমার দুইটাই পড়া ছিল। তো এই জিনিসটা হচ্ছে তুমি ঠিক করে নাও যে তুমি কোনটায় ভালো পারো। যদি তুমি বাংলায় ভালো হও, অবশ্যই বাংলা প্রিপারেশন নিবা। আর যদি
তুমি ইংলিশে ভালো হও অবশ্যই ইংলিশে প্রিপারেশন নিবা, সেই ক্ষেত্রে তোমার বিশ্ববিদ্যালয় ক্রাইটেরিয়া অনুযায়ী ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো মেটার করবে, বাকি তুমি অবশ্যই অন্যান্য সাবজেক্ট পাবা। ভার্সিটিতে এ প্লাস কতটুকু এফেক্ট করে? আচ্ছা, ভার্সিটিতে এ প্লাস হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে মানে ভার্সিটি ভেদে দেখা গেল মেডিকেলে কিন্তু অনেকটা নাম্বার দেওয়া আছে, 100 নাম্বার তোমার মেইনলি ওই যে ইসের উপরে জিপি এর উপরে থাকে, এসএসসি আর এইচএসসি মিলে এ প্লাস এর উপরে, আর 100 হচ্ছে পরীক্ষার। কিন্তু ভার্সিটি কিন্তু এরকম না, ভার্সিটিতে কিছু কিছু ভার্সিটিতে তোমার এ প্লাস মেটারই করতেছে না, মানে তোমার জিপি এর পয়েন্ট দেখতেছে না, ওরা শুধু এটা বলতেছে যে এই সাবজেক্টের জন্য এই পরিমাণ জিপিএ লাগতেছে, জিপি এর মার্কটা কিন্তু অ্যাড করতেছে না। ঢাকা ভার্সিটিতেও কিন্তু আমরা জানি যে ফার্স্ট টাইমে শুধু 20 নাম্বার ছিল, অন্যান্য ভার্সিটিতেও এগুলো নিতেছে না। তো এই জিনিসগুলো নিয়ে আপাতত এত প্রেশারাইজ হওয়ার কিছু নেই, তোমার প্রিপারেশনটা তুমি চালিয়ে যেতে থাকবা, ঠিক আছে? তারপরে যখন ভার্সিটি ক্রাইটেরিয়া দিবে ওই অনুযায়ী তুমি মিলাই নিতে পারবা যে তোমার কোন সাবজেক্ট আসতেছে, তুমি কোনটার জন্য এলিজিবল বা কোনটার জন্য এলিজিবল না, ঠিক আছে? এগুলো নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নেই। আর জেইউডি ইউনিটে তো আমি পরীক্ষা দিয়েছিলাম, আমি একটু অ্যাড করে দিতে চাই যে জেইউডি ইউনিটের জন্য প্রিপারেশনটা মেইনলি তোমার বায়োলজি কিন্তু একটা হিউজ নাম্বার থাকে, 44 নাম্বার থাকে বায়োলজিতে, আর বাকি তোমার 24 নাম্বার থাকে হচ্ছে কেমিস্ট্রিতে, আর বাকি 12 হচ্ছে তোমার আইসিটি এন্ড বাংলা ইংলিশ মিলায়, মানে 12 নাম্বার 4 করে বাংলা আইসিটি ইংলিশ। হ্যাঁ ঠিক আছে, এটার জন্য আলাদা খুব একটা আহামরি প্রিপারেশন নেওয়ার দরকার থাকে না, কারণ এটা মোটামুটি কভার হয়েছে আইসিটি না, সরি ওইখানে জিকে হবে। তো ওই 12 নাম্বার জন্য আলাদা করে প্রিপারেশন নেওয়ার খুব একটা দরকার নেই, বেশি সময় দেওয়ার দরকার নেই। কিছু সময় নিয়ে, অল্প সময় নিয়ে যদি দেখে যাও, প্রশ্ন আইডেন্টিফাই করতে পারো, কিছু চেনা জানা টপিক থেকে একবারে হাতে গোনা কিছু টপিক থেকে কোশ্চেন হয়, ওগুলো কভার করে নিতে পারো, কিন্তু মেইন ফোকাস থাকতে হবে বায়োলজিতে। যেহেতু আমি মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম, আমি এই জিনিসটা মোটামুটি ভালোভাবে বলতে পারবো, আমি ডিউরির পরীক্ষা দিয়েছি, তো বায়োলজি প্রিপারেশনটা খুবই স্ট্রং হতে হবে, ঠিক আছে? ওরা কিন্তু অনেক ডিপলি কোশ্চেন করে, আর সাথে কেমিস্ট্রিটাও ভালো করে দেখতে হবে, ঠিক আছে? ওকে, তো অনেকগুলো ইনফরমেশন আমরা পাইলাম, আমাদের অনেকগুলো ইনফরমেশন ক্লিয়ার হলো। আমরা কিন্তু একই সাথে বুঝতেই পারতেছি, আমরা আসলে কিউএনএ সেশনে চলে গেছি। তো এখন আমি সেম আবার এখন তানভীরের কাছে চলে যাবো, এবং তানভীর তোমাদের বাংলা, ইংলিশ, আইসিটি এগুলোর ব্যাপারেও যা যা বলা দরকার সবকিছু বলে দিবে। জেইউ এই ইউনিট প্লাস তানভীর যেসব জায়গায় পরীক্ষা দিছিল ওগুলোতে কি কি সাবজেক্ট দাগানো যায়, কি কি সাবজেক্টের উপর কি কি ম্যাটার করতেছে, সাবজেক্ট পাওয়া ম্যাটার করতেছে কতটুকু, বাংলা ইংলিশের জন্য কোনো বই পড়ছিল কিনা, কোনো কোশ্চেন ব্যাংক ফলো করছিল কিনা সবগুলা সাবজেক্টের জন্য, এই সবগুলা কোশ্চেন আমি একবারে তানভীরের কাছে দিচ্ছি, ঠিক আছে? আর এরপর আমি কিন্তু তোমাদের কোশ্চেন এখন দেখতেছি, একই কোশ্চেন বারবার না করে তুমি জাস্ট কোশ্চেন কয়েকটা করে যাও, আমি এরপর একে একে তোমাদের ভাইয়াদের কাছে দিব, ঠিক আছে? তো এখন এইটা দিয়েই তোমাদের আসলে অনেকগুলা কোশ্চেন কভার হয়ে যাবে, ঠিক আছে? এটাই। আর আরেকটা জিনিস আমি একটু বলে দিতে চাই, তুমি একজন কোশ্চেন করছো যে ভাইয়া র্যাঙ্ক কি কম আসবে নাকি ম্যাথ না দাগানোর জন্য, এমন কিন্তু না ব্যাপারটা। তোমার র্যাঙ্ক কিন্তু আসবে তুমি টোটাল যত মার্ক পাও, তুমি বাংলা দাগাও, ইংলিশ দাগাও, হোয়াট এভার, তুমি যেটাই দাগাও, তোমার ওই কয়টা সাবজেক্ট দাগাইলে অন্য মানুষ যে মার্ক পাবে তোমারও ওই মার্কের ভিত্তিতেই তোমার সিরিয়াল হবে। কিন্তু এরপর সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে, ভার্সিটি চয়েসের ক্ষেত্রে তখন দেখা যায় যে ডিপেন্ড করতেছে তুমি কোন সাবজেক্টটা দাগাইছো। বাট তোমার পজিশন কিন্তু এমন হইতে পারে যে তোমার পজিশন 10 আসছে কিন্তু তুমি ম্যাথ দাগাও নাই, ঠিক আছে? সো এটা মানে হইতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না, ওইটার জন্য তোমার পজিশন নামায় দিবে না, এটা শিওর থাকতে পারো। আচ্ছা, তো এখন আমি তানভীরের কাছে চলে যাই। আচ্ছা, প্রথমে বলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইসিটির জন্য আমি কিভাবে প্রিপারেশন নিয়েছিলাম। আমি আইসিটির জন্য একেবারে এসিএস এ ইমন ভাইয়ার যে ক্লাসগুলি আছে ওই ক্লাসগুলি করছিলাম, আর ওই সব ক্লাসে যেসব স্লাইড আছে ওই স্লাইডটাই শুধু পড়ছিলাম। এছাড়াও আমি জাস্ট যে বই আছে মানে মূল বই, ওই মূল বইয়ের জাস্ট এমসিকিউ গুলো দেখছিলাম। ওখান থেকে আমার 8টা এমসিকিউর মধ্যে 7টাই বলতে গেলে কমন পড়ে গেছে। যেহেতু যে আইসিটি, ওইসব আইসিটি কিন্তু এত কঠিন আসে না, একেবারে সহজ আসে। শুধু ইমন ভাইয়ের মানে এইচএসসি 22 ব্যাচে যে ইমন ভাই ক্লাস নিয়েছিল আইসিটির ওইসব ক্লাসগুলি করলেই হয়ে যায়। এবারও মনে হয় ক্লাস নিবে ইমন ভাই, এবারও ইমন ভাই আইসিটি ক্লাস নিবে। ওইসব আইসিটি ক্লাস করলে এবং স্লাইডটা পড়লেই তোমাদের আইসিটি নিয়ে টেনশন করার কোনো কথা আছে বলে মনে হয় না। আর বাংলার ইংলিশে বলি, বাংলাতে কিন্তু আমি তেমন বেশি, বাংলার ইংলিশে আমি এসএসসি তে কিন্তু A- পাইছি, তো আমি ওইরকম ওগুলির ভিতরে এত বেশি এক্সপার্ট ছিলাম না। কিন্তু আমি জাস্ট একটা জিনিস করছিলাম যে আমি বাংলাতে রুলস গুলি ঠিক মতো পারতাম না, এই জন্য আমি কি করছিলাম বাংলাতে মুখস্থ করতাম। মুখস্থ কোনগুলি করতাম, যেমন কি এটা শুদ্ধ বানান কিনা, এটা এই শব্দের অর্থ কি, এসব যেগুলি মুখস্থ টাইপ আছে আমি শুধু এই মুখস্থ টাইপ গুলি দেখে গেছি। এবং এছাড়া যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে 10 বছর আগে বা 15 বছর যেসব প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক আছে ওইসব কোশ্চেন ব্যাংকে বাংলা যেসব টপিক থেকে আসছে বা যেসব টপিক থেকে আসছে ওইসব টপিকে যেগুলো মুখস্থ পাঠ আছে আমি সেগুলো শুধু সেগুলি করছিলাম। আর ইংলিশের ক্ষেত্রে আমি মুখস্থ টাইপই বলতে গেলে পড়ছিলাম যে সিনোনাম, অ্যান্টোনাম, এরপরে বলতে গেলে যেসব ফ্রেজ এন্ড আইটেম থাকে ওইসব জিনিসই শুধু মুখস্থ টাইপই পড়ছিলাম। এছাড়া কয়েকটা জাস্ট রুলস দেখে গেছিলাম।
রুলস আমি কিন্তু ইংলিশও তেমন ভালো না, তো এখানে এই দুইটার মধ্যে আমি তেমন দাগাই নাই, কিন্তু বাংলার মধ্যে আমার একটা নাকি দুইটাই কমন পড়ে গেছিল মুখস্থ টাইপ থেকে, ইংলিশের মধ্যেও আমার একটা নাকি দুইটা আমার শিফটে কমন পড়ে গেছে। তো বাংলা ইংলিশের আর আইসিডি আমার এটাই প্রিপারেশন ছিল, এছাড়া আর কিছু না। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়তে আমি অলরেডি বলে দিয়েছি যে ফিজিক্স দেখানো যায়, কেমিস্ট্রি দেখানো যায় এবং ম্যাথ আর বায়োলজি দুইটাও দেখানো যায়, আবার চাইলে ম্যাথও দেখানো যায়, না হলে শুধু বায়োলজি দেখানো যায়। আরেকটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোনটিক্যাল ইউনিভার্সিটি, এখানের মধ্যে কিন্তু এমসিকিউ পার্টও আছে, রিটেন পার্টও আছে এবং এটার মধ্যে কিন্তু ফুল সিলেবাস থেকে প্রশ্নটা করে, কিন্তু যদিও এবার ওইরকম বেশি ফুল সিলেবাস থেকে আসে না, শুধু একটা নাকি দুইটা রিটেন কোয়েশ্চেন বাইরের থেকে আসছিল, যদিও সেগুলি পারা যায়, ক্যালকুলেটরতে কিন্তু পারা যায়। আমি কিন্তু ক্যালকুলেটরে শুধু অ্যান্সারটা লিখেই আসছিলাম, এছাড়া আমি আর কোনো কিছু করি নাই। আর এমসিকিউ গুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড অ্যারোনটিক্যাল ইউনিভার্সিটির ক্যালকুলেটর ইউজ করা যায় এবং সেখানের জন্য আমি ক্যালকুলেটর ট্রিক্স গুলিও দেখে রাখছিলাম। এমসিকিউ গুলো ঠিক মতো ক্যালকুলেটরতে দিয়েছিলাম, আর রিটেন গুলো ক্যালকুলেটর থেকে, আর রিটেন গুলি আসছে হলো একেবারে সহজ সহজ প্রশ্ন, এগুলো এমসিকিউ পড়লেই ওই রিটেন গুলি পারা যায়। এটাই ছিল আমার অ্যাডমিশনের এইসব, মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশনের এই এতটুকুই পড়ছিলাম, এছাড়া আর আমি বেশি কিছু পড়িনি। আচ্ছা, তো আরেকটা কোশ্চেন আসতেছিল যেটা আমার কাছে মনে হলো এখন নেওয়া উচিত, যে 24 সেকেন্ড টাইম নিয়ে কিছু বলা উচিত। তো এখানে 24 সেকেন্ড টাইমার আছে আসলে, তো আমি জয়ের কাছে চলে যাই 24 সেকেন্ড টাইম নিয়ে একটু আইডিয়া দেওয়ার জন্য, ঠিক আছে? আর বাকিগুলোর আইডিয়া কিন্তু তোমরা মোটামুটি পেয়ে গেছো। আর আমি আবারও একটা কথা বলি, একজন বলে যে ভাইয়া ফার্স্ট হইছে কিন্তু ম্যাথ দাগায় নেই জন্য ডাকে নাই, স্বাভাবিক না ব্যাপারটা? আমি তো এই কথাটাই বললাম যে কি হয়েছিল, যে ম্যাথ দাগায় নাই কিন্তু তার নাম্বার অনেক ভালো আসছে, তাহলে ম্যাথ রিলেটেড যে সাবজেক্টে ম্যাথ যে রিকোয়ারমেন্ট যে সাবজেক্টটা সেটাতে কিন্তু সে পাবে না, নরমাল, এই জন্য, আর কোনো রিজন নাই কিন্তু, ঠিক আছে? সো এটা। আর হলো আমি আগে এখন জয়ের কাছে যাই যে কি বলে এটাকে, যে 24 সেকেন্ড টাইমের জন্য কিরকম কি করা যায়। আর আরো একটা জিনিস, যেহেতু কোশ্চেন চলে আসলে একবারে, যে মেইন বুকটা কিভাবে পড়া উচিত এটাও একটু সাথে বলে দিলে ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, চবি হচ্ছে তোমার মাঝখানে কিন্তু সেকেন্ড টাইম অফ ছিল, তো এবার আবার চালু করছে, তো আমরা আশা রাখতে পারি চবি আবার সেকেন্ড টাইম নেবে, কারণ ওদের দেখা যাচ্ছিল যে সেকেন্ড টাইম অপশনটা অফ করে দেওয়া অনেক স্টুডেন্ট কিন্তু এটা নিয়ে মনক্ষুণ্ণ ছিল। তো চবি সেকেন্ড টাইম ওপেন করার ফলে এবার কিন্তু অনেকটা ভালো হয়েছে। তো চবি একমাত্র ভার্সিটি এবার ছিল যে সেকেন্ড টাইমের জন্য কিন্তু মার্ক কাটছিল, ঠিক আছে? তো এটার জন্য প্রিপারেশনটা যে খুব স্পেসিফিক্যালি আলাদা ওইরকম না, আমরা ভার্সিটির যে মেইন প্রিপারেশনটা থাকবে ওইটার সাথে প্রিপারেশন নিব। আর কোশ্চেন ব্যাংকটা যে ভার্সিটিতে আমি পরীক্ষা দিতে যাইতেছি, সেটা চবি হইতে পারে, রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে পারে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে পারে, আমার কিন্তু কোশ্চেন ব্যাংকটা খুব ভালো করে পড়তে হবে। কারণ ব্যাপারটা হচ্ছে কি, যে জাহাঙ্গীরনগর কিন্তু তোমার রাজশাহী ইউনিভার্সিটির মতো করে কোশ্চেন করবে না, ওদের কোশ্চেনটা ওদের প্যাটার্নেই হবে। তো তোমার ওই ভার্সিটির কোশ্চেন ব্যাংকটা যদি পড়া থাকে, তুমি কিন্তু মোটামুটি ভালো একটা আইডিয়া নিতে পারবে যে আমার কোশ্চেনটা কেমন হচ্ছে, চবির কোশ্চেনটা কেমন হচ্ছে। তো তুমি যখন বুঝতেছো যে মানে প্রত্যেকটা ভার্সিটির আলাদা কিন্তু একটা সিস্টেম থাকে, যে আমি এখান থেকে এইভাবে পরীক্ষা দিই, কারণ টিচাররা ওদেরটা ওদের মতো করে করে। তো ওই জিনিসটা তুমি করবা। আর যেহেতু চবিতে এবার সেকেন্ড টাইমে একটু কাট মার্ক ছিল, নেগেটিভ মার্ক ছিল, তো এই জিনিসগুলো তোমরা কি করবা, যে ওইভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবা। যেহেতু সেকেন্ড টাইমে একটা ব্যাপার চলে আসে চবির ক্ষেত্রে, যে কিছু মার্ক কাটা যাচ্ছে, তো তুমি ওই জিনিসটা কভার করার জন্য একটু তোমাকে এক্সট্রা এফোর্ট দিতে হবে, যেটা রাজশাহীতে কিন্তু তোমার ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইমের মধ্যে কোনো তফাৎ নাই, কোনো মার্ক কাটা যেতেছে না, জাহাঙ্গীরনগর সেম জিনিস, ঠিক আছে? তো এই জন্য চবির জন্য আলাদা কোনো প্রিপারেশন নেওয়ার দরকার নেই, যে প্রিপারেশন আছে ওই ফ্লোতে চলতে থাকবে। কিন্তু হ্যাঁ, আমি আলাদা করে চবির কোশ্চেন ব্যাংকটা পড়বো, ঠিক আছে? আর মেইন বুকটা কিভাবে পড়ছিলাম, মেইন বুকটা হচ্ছে বায়োলজি। তো আমরা জানি যে মেইন বুকের বাইরে এখানে আসলে প্র্যাকটিসের জন্য শুধু প্র্যাকটিস বুকগুলো পড়বো, আমাদের যে এসএস থেকে প্রোভাইড করা হইতেছে ওই প্র্যাকটিস বুকগুলো পড়বো, এবং যে ম্যাটেরিয়ালস গুলো আছে ওগুলো পড়বো। অবশ্যই মেইন বই পড়ার পরে, হ্যাঁ, মেইন বইয়ের পাশাপাশি পড়বো, কারণ মেইন বইয়ে যে জিনিসগুলো গুছানো নাই ওই জিনিসগুলো কিন্তু ম্যাটেরিয়ালে গুছানো আছে, ঠিক আছে? ওইটা পড়ার পরে যখন আমি ম্যাটেরিয়াল গুলো দেখবো, তখন কিন্তু আমার আইডিয়া হয়ে যাবে যে ঠিক আছে, আমার এগুলো হচ্ছে এলাবোরেট পড়া, আর এগুলো হচ্ছে একটু শর্ট করে দেওয়া এই জিনিসগুলো, ঠিক আছে? তো তারপরে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে এটা তোমার মেইন বই পড়তে হবে, প্লাস এটার সাথে সাথে যে মেইন বইয়ের ছোট ছোট অঙ্কগুলো আছে, ভার্সিটিতে কিন্তু তোমার বিশাল বিশাল অঙ্ক দেওয়া রাখবে না, এটা স্বাভাবিক ব্যাপার, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতেছো না, এটা ভার্সিটি পরীক্ষা ছোট ছোট ম্যাথগুলো, যেগুলো তুমি ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করতে পারবা, হাতে ক্যালকুলেশন করবা, এই টাইপের ছোট ম্যাথগুলো দেখবা সব বইয়ের মধ্যেই। ফিজিক্স বই, কেমিস্ট্রি বইয়ের ভিতরে ছোট ছোট ম্যাথ আছে। আর এই যে আমাদের প্র্যাকটিস বুক টুক আছে বা পরীক্ষা টরীক্ষা আছে, এই জিনিসগুলো কিন্তু ম্যাটেরিয়ালের মধ্যে সবকিছু প্রোভাইড করা থাকবে। ক্লাসের মধ্যে ভাইরা যে ম্যাথগুলো করায় ছোট ছোট, এই জিনিসগুলো কিন্তু ঘুরে ফিরে ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওই ম্যাথটা না আসলেও কিন্তু ওই টাইপের ম্যাথ আসার সম্ভাবনাই আছে, কারণ ওই জিনিসগুলাই রিপিটেডলি কোশ্চেন আসতেছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আরেকজন দেখছিলাম কোশ্চেন করছিল যে
বাংলা বাংলা বা ইংলিশের জন্য আলাদা করে কি পড়বো, আলাদা করে ওইভাবে কিছু পড়ার জন্য নাই। তো তুমি হচ্ছে ওই যে কোশ্চেন ব্যাংকটা যে কিনতেছো ওইখান থেকে তুমি প্রথম কথা হচ্ছে বাংলা যে ওই তোমাদের ফার্স্ট ইয়ার বইটা আছে ওই বইটা ভালোভাবে পড়বা। ওখান থেকে অর্ধেক মার্কের কোশ্চেন আসে, যে ভার্সিটিতে রাজশাহীতে বলো যেখানে বলো ওইখান থেকে অর্ধেক মার্কের কোশ্চেন আসে। আর সেকেন্ড পেপার থেকে অর্ধেক মার্কের কোশ্চেন আসে। সেকেন্ড পেপার একদম বেসিক থেকে আসে। তুমি 9-10 এর যে আমাদের বাংলা বইটা আছে এটা কিন্তু অনেক আমাদের শুধু অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে না, এটা কিন্তু চাকরির পরীক্ষার ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট। এই বইটাকে বাংলার এই বইটাকে খুব ভ্যালু করা হয়। তো তুমি ওই বইটা আগে পড়ে নিবা। বাংলার ক্ষেত্রে তুমি যে জায়গায় প্রিপারেশন নাও না কেন, বাংলা 9-10 এর পুরাতন ব্যাকরণ বইটা, বোর্ড বইটা, ওইটা পড়ে নিবা। ওই বইটা খুব ভালো, ওইখান থেকে তোমার ম্যাক্সিমাম কভার হয়ে যাবে। এরপরও যদি তোমার কিছু দরকার হয় তুমি বাইরে থেকে পড়তে পারো, ঠিক আছে। আর ইংলিশের ক্ষেত্রে বেসিক গ্রামার রুলস এগুলো সব জায়গায় আছে। অ্যান্টোনিম সিনোনিম এটা তোমার আসলে আলাদা করে কি পড়বা, অ্যান্টোনিম সিনোনিম হিউজ অনেক পড়ালেখা। তুমি যদি মনে করো তোমার কমন সেন্সে ওই দিন কমন পড়া যায় এই জিনিসগুলো খুব ভালো, কিন্তু আলাদা করে যদি তুমি চাও এফোর্ট দিতে ওটা তোমার ব্যাপার, কিন্তু এটা কিন্তু হিউজ এফোর্ট দিতে হবে। অ্যান্টোনিম সিনোনিম এটা শব্দ ভান্ডার, দুইটা কোশ্চেনের জন্য তো একবারে পুরো ডিকশনারি পড়া ফেলা সম্ভব না, ঠিক আছে না। কোশ্চেন ব্যাংক পড়বা, কোশ্চেন ব্যাংকে যেগুলো আছে ওগুলো পড়বা, অপশনস গুলো পড়বা, এগুলো মোটামুটি কভার হয়ে যাবে। আচ্ছা, কোন সার্টেন ইউনিভার্সিটির জন্য কোন বই বেটার এটা কিন্তু বলে দিছে। ওই ভার্সিটির জন্য ডেডিকেটেড যে কোশ্চেন ব্যাংকটা থাকে বইয়ের পাশাপাশি ওইটা পড়লে হয়। কতগুলো কোশ্চেন এবার আমি তোমাদের অ্যানসার দিয়ে দিই, কারণ এগুলো সবার জন্য ফিক্স। ফার্স্ট কোশ্চেন, ভাই কত পাইলে ঢাকা ভার্সিটিতে চান্স পাবো? আমি কোশ্চেনের অ্যানসার জীবনে কাউকে দেই নাই, জীবনে কাউকে দিব না, ঠিক আছে। কেন এই কোশ্চেনের অ্যানসার দিব না? তুমি যদি আজকে মার্ক নিয়ে চিন্তা করো, এমনও কিন্তু হইতে পারে তোমার বছর যে কোশ্চেন আসতেছে ওই বছর 120-এ 120 উঠে যাইতেছে, 119 উঠে যাইতেছে। আবার এমনও কিন্তু হইতে পারে ওই বছর হাইয়েস্ট উঠতেছে 111। তো 2 বছরই ধরো তুমি 70 পাইলা, তোমার কিন্তু পজিশন এক থাকবে না। তো ওইটা নিয়ে আমরা কখনো চিন্তা করবো না। এরপর আরেকটা কোশ্চেন যে ভাইয়া শর্ট সিলেবাস না ফুল সিলেবাস? অবশ্যই শর্ট সিলেবাস। মেডিকেল বাদে বাকি কোনোটাতেই আসলে ফুল সিলেবাস দেয় না, কিছু কোশ্চেন বাইরে থেকে দেয়, বাট দিন শেষে তুমি খেয়াল করবো ওই কোশ্চেন গুলো এমন থাকে যেগুলো শর্ট সিলেবাসের সাথে কানেক্টেড থাকে। সো এটা নিয়ে আমাদের বেশি প্যারা খাওয়া দরকার নেই। একটা চ্যাপ্টার কিভাবে শেষ করবো এটা আজকে টপিক না, তারপরও আমি বলে দিতেছি ওই চ্যাপ্টারটা মেইন বুকটা ঠিক মতো পড়বা, ক্লাস লেকচারটা ঠিক মতো ফলো করবা, প্র্যাকটিস শিটটা ঠিক মতো করবা, কোশ্চেন ব্যাংক করবা। আর আরেকটা কোশ্চেন আসতেছে যে ভাইয়া আমি অনলাইনেই শুধু এক্সাম দিতে চাচ্ছি, আমি অফলাইনে দিতে চাচ্ছি না, তাদের জন্য আমার একটা সাজেশন থাকবে যে অনলাইনে এখন পরীক্ষা দাও, কোনো সমস্যা নেই, বাট অ্যাটলিস্ট পরীক্ষার আগে একটা মাস চেষ্টা করো যে অফলাইনে কোনো একটা জায়গায় এক্সাম দেওয়ার। এটা আসলে অনেস্ট সাজেশন এজ এ বড় ভাই, যেটা তোমাদের আলটিমেটলি লাগবে। উনি ওই অফলাইনের যদি অবস্থাটা না বুঝো, তুমি যতভাবেই চেষ্টা করো না কেন তুমি কিন্তু ওই ফিলটা ওই ভাইবটা কিন্তু পাবা না, যেটার জন্য তোমার কি দরকার হবে যে অফলাইন পরীক্ষা দরকার হবে। এখন তুমি অনলাইন দাও, কোনো সমস্যা নেই, বাসা থেকে বেরোতে যাচ্ছ না, একদম ডেডিকেটেড প্রিপারেশন। এবার আরো একটা কোশ্চেন যে ভাইয়া এই সময় কি কোনো সার্টেন ভার্সিটির জন্য শুধুমাত্র ওই ভার্সিটির জন্য প্রিপারেশন নেওয়া কতটুকু যৌক্তিক অ্যাজ এ সেকেন্ড টাইমার? আমি বলবো যে এভাবে প্রিপারেশনটা নিও না। কারণ হইলো তুমি কিন্তু তোমার কাছে কিন্তু এমন না তোমার কাছে একটা ভার্সিটি অপশন আছে, অ্যাজ এ সেকেন্ড টাইমারও কিন্তু তোমার কাছে অনেকগুলো ভার্সিটি অপশন আছে। সো অনেকগুলো ভার্সিটি যেহেতু অপশন আছে, তুমি কি করতে পারো, তুমি এমন ভাবে প্রিপারেশন নাও যেন সেকেন্ড টাইমার হিসেবেও তুমি এমন একটা জায়গায় নিজেকে নিয়ে যেতে পারো যে তোমাকে ভার্সিটি চুজ করতেছে না, তুমি ভার্সিটিকে চুজ করতেছো। ওইটা কিন্তু পসিবল। দেখো এই দুইজন মানুষ কিন্তু আলটিমেটলি তাই করছে যে ওরা ভার্সিটিকে চুজ করছে। সো ওই জিনিসটা একটু ফলো করার ট্রাই করো। এখন একটা ভালো কোশ্চেন আসছিল যে ভাই এমআইএসটি সেকেন্ড টাইমের জন্য কোনো সাজেশন দেওয়া যায় কিনা, তো আমি তানভীরের কাছে চলে যাব। তানভীর কিন্তু এমআইএসটি সেকেন্ড টাইমে পরীক্ষা দিছিল, তাই তো? হ্যাঁ, এটাই। আচ্ছা, এমআইএসটিতে কিন্তু প্রশ্নগুলো অনেক সহজ আসে, শুধু সিলি মিস্টেক না করলেই চান্স হয়ে যায়। আমার ভুল ছিল হলো আমি ঠিকমতো মানে আমি প্রশ্নগুলির অ্যান্সারগুলি করতে পারি নাই, মানে সিলি অনেক মিস্টেক করছি, প্রেশার নিতে পারি নাই, এটাই। এছাড়া সিলি মিস্টেক গুলি জাস্ট না করলে চলে, এবং প্রশ্নগুলি একেবারে সহজ আছে, এমসিকিউ টাইপ, এমসিকিউ টাইপ না, মানে এইচএসসি ম্যাথ টাইপ কোশ্চেন গুলি আছে, এছাড়া তেমন কোনো কোশ্চেন আসে না। আচ্ছা, খুবই শর্ট এন্ড কম্প্যাক্ট উত্তর। আরেকটা কোশ্চেন যে ভাইয়া অ্যাডমিশনের জন্য কোনো গাইড বুক নিব নাকি জাস্ট অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক? আমি বলবো যে শুধু কোশ্চেন ব্যাংক নাও, কারণ তোমার ওই লেকচার শিট, মেইন বই আর তোমার প্র্যাকটিস শিট এগুলো দিয়ে কিন্তু আসলে কভার হয়ে যায়। তুমি কিন্তু কিনে আসলে অনেক জিনিস জমাইতে পারবা, কিন্তু দেখা যায় সবকিছু পড়া হয় না, বুঝতে পারছো? সো এই জন্য। আচ্ছা, আর হইলো মোটামুটি আমার কাছে মনে হয় সবগুলা জিনিস কভার হয়ে গেছে। বাকি যে কোশ্চেন গুলো এখন এসিএস এর রুটিন অনুযায়ী নাকি এই জিনিসগুলো, এগুলো আমার কাছে মনে হয় সবগুলো কভার হয়ে গেছে। আমাদের আর এগুলা নিয়ে কিছু বলার নাই। আর যদি কোনো নতুন কোশ্চেন আসে ম্যাথ আর পদার্থ কিভাবে পড়তো, এটাও কিন্তু তানভীর ওর পড়ার সময় বলে দিছে, ঠিক আছে? আমি জাস্ট লাস্ট আমি বলে দিতেছি, আমি আর কোনো কোশ্চেন নিব না। কত ঘন্টা করে পড়েছিলেন এই কোশ্চেন তো আমি বাবা জীবনেও নিব না, আমি কোনোদিন নেই না, ঠিক আছে? আমি ক্লাস নেওয়ার সময় মানুষজন জিজ্ঞেস করে, এগুলা কিন্তু কোনোদিন নেই না,
ঠিক আছে? আচ্ছা, আইওটি তে সেকেন্ড টাইম আছে কিনা, আর হলো তোমার আইওটি তে সেকেন্ড টাইম আছে। আরেকটা জিনিস একটু বলে দিই, এখন লাস্ট একটা জিনিস যেটা আমার মনে হয় তোমাদের জন্য সব থেকে বেশি দরকার, এটা আমি লাস্টের জন্য বাছাই করে রাখছিলাম এই জিনিসটা, যে ম্যাথ স্কিপ করে বাংলা দেখাতে চাও, তুমি ম্যাথ তো বলাই হলো যে তুমি বাংলা কিভাবে পড়বে, বাংলা ওভাবে পড়ো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, আর হলো বিএসএম আর ইউ এর জন্য আমরা কি করব, নরমালি ভার্সিটি প্রিপারেশন নাও, এটা হয়ে যাবে, এটা আসলে মানে এমন আহামরি না, ঠিক আছে? আর কোন সাবজেক্ট ওরিয়েন্টেড এখনই চিন্তা করো না এটার জন্য এটা লাগবে নাকি লাগবে না, তোমার সবগুলা কিন্তু সার্কুলারে দেয়া থাকে, সার্কুলার একটু দেখো, ঠিক আছে? সার্কুলার আগের গুলা দেখো, তাইলেই দেখতে পারবা। আচ্ছা, এখন আমি লাস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস দুইজনের কাছে এটা জানতে চাই, এটা যদি আমি নিজে সেকেন্ড টাইমার হইতাম, আমি যদি ওদের একবার জুনিয়র হইতাম, আমি ওদেরকে সবার ফার্স্টে এই কোশ্চেনটা করতাম, ঠিক আছে? যে মোটিভেশন কি কাজ করছিল, যে আমি যে সেকেন্ড টাইমার হইলাম, কি মোটিভেশন আমাকে পড়ালেখার প্রতি যুক্ত করে রাখছিল? একজন ফার্স্টের দিকে একটা কোশ্চেন করছিলাম মেবি, যে ভাইয়া আমি কিভাবে মানে পড়ালেখাটাকে এমন ভাবে মনে করবো যে এটা আমার জন্য এতটা প্রয়োজন যে এটা আমার নেশার মতো হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এত ড্রামাটিক্যালি যাচ্ছি না ব্যাপারটার দিকে, বাট আমরা জাস্ট এই দুইজনের কাছ থেকে শুনি যে দেখো মেন্টাল প্রেসার কিভাবে কাটাতো বা কিভাবে এই মোটিভেশনটা ধরে রাখতো, কারণ দিন শেষে কিন্তু ইউ আর অল অ্যালোন। তুমি যখন এজ এ সেকেন্ড টাইমার, তুমি কিন্তু তোমাকে পুশ করার মতো মানুষ কিন্তু খুব কম, ঠিক আছে? অনেকের বাসা থেকেও সেই পুশটা থাকে না। সো কি মোটিভেশন কাজ করছিল এই জিনিসটার দিকে একটু যাই, ঠিক আছে? ওকে, তো আমি ফার্স্টে জয়ের কাছে যাই, এরপর তানভীরের কাছে, এরপর ইনশাআল্লাহ আমাদের সেশনটা শেষ হয়ে যাবে। আর আমি তানভীর আর জয়কে তোমাদের গ্রুপে অলরেডি অ্যাড করে দিব, এই সেশনটা শেষ হলেই তোমরা ভাইয়াদেরকে ইনবক্স করতে পারবা যে কোনো ধরনের হেল্প লাগার জন্য, ঠিক আছে? ও তোমাদের একদম ছোট ভাই বোনের মতোই হেল্প করার চেষ্টা করবে, ওকে? সো আসো, আমি ওদের কাছ থেকে জাস্ট এই জিনিসটা একটু শুনে নিই, আমার নিজেরও আসলে এটা খুবই আগ্রহ কাজ করে অলওয়েজ। সো জয়। আচ্ছা, প্রথমবারে যখন মেডিকেলে হলো না, প্লাস অনেকগুলো ভার্সিটিতে দিলাম, দু একটা জায়গায় হয়েছিল, আর কোথাও হলো না, যেহেতু আমার মেইন টার্গেটটা মিস করে গেলাম, এটা আমার একটা খারাপ লাগার বিষয় ছিল। তো সেকেন্ড টাইমে যখন আমি মেডিকেলে মিস করলাম, তখন কিন্তু আলটিমেটলি আমার কোচে আর কোনো ভাবে চয়েস ছিল না। এমন না যে আমি চেষ্টা করিনি, চেষ্টা কিন্তু আমরা সবাই করি। খেলার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখা যায় যে চেষ্টা করি, একদিন হার থাকবে, একদিন আমরা জিতবো। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যে হার কখন আসে, যখন আমাদের জিতার আকাঙ্ক্ষা তৈরি হয়। হ্যাঁ, একটা হারের পরে কিন্তু আমাদের একটা জিত আসে অবশ্যই। ওই যে একজন কমেন্ট করছে রিয়াল মাদ্রিদের মতো কামব্যাক, ভাই আমি কিন্তু রিয়াল মাদ্রিদ ফ্যান, ভাইও রিয়াল মাদ্রিদ ফ্যান। তো কামব্যাকটা হ্যাঁ রিয়াল মাদ্রিদের মতো একদম মানে স্বপ্নের কামব্যাক দিতে হবে, যে লোকে যেন বলে না ভাই একটা কাজ করছে, মানে দেখাই দিছে। একজন বলছিল যে ভাই পাশের বাসার আন্টি সবসময় বলে, শুধু তোমাদের বলে এরকম না, আমাদের অনেক কথা শুনতে হয়েছে, অনেকে অনেক কিছু বলবে। কিন্তু এই যে সেকেন্ড টাইম জার্নিটা, আমরা জানি এখানে মোটামুটি সবাই অনেক ভালো ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, অনেক কিছু করছো, তোমরা চেষ্টা করছো, চেষ্টাটা মেন না। অনেকে বলবে যে ও তো পড়ালেখা করে না, এই করে না, সেই করে না, এগুলা কানে নেওয়া যাবে না। তুমি সেকেন্ড টাইম যখন পরীক্ষাটা দিচ্ছ, চান্স পাওয়ার আগ পর্যন্ত তুমি কারো কথা কানে নিবা না। তুমি কার কথা শুনবা? তুমি তোমার কথা শুনবা, তোমার মেন্টরের কথা শুনবা, ঠিক আছে? তুমি তোমার মনের কথা শুনবা। আর একটা ব্যাপার কি, তোমাকে পাবলিকান হইতে হবে। যে আমার যে বললাম না যে শেষে একটা যখন মেডিকেল মিস হয়ে গেল, আমার ভিতরের একটা ছিল যে এখন ভাই আমার একটা পাবলিক ভার্সিটিতে হতে হবে, এবং শুধু যে নতুন পাবলিক ভার্সিটিতে হইলে হবে না। যেহেতু আমি ঢাকায় বড় হয়েছি, আমার টার্গেট ছিল যে হয় জগন্নাথ নয় জাহাঙ্গীরনগর। তো তার মধ্যে কিন্তু আমি আমার ডিজায়ার একটা সাবজেক্টের ডিজায়ার একটা ভার্সিটিতে পড়তেছি। তো সেকেন্ড টাইমে নিজেকে একেবারে সাফোকেটেড করে রাখবা না, ঘরের মধ্যে যে নিজেকে একবার ঘরবন্দি করে ফেলবা না, কারণ এটা আলটিমেটলি তোমার মেন্টাল কিন্তু প্রেশার বাড়াইতেছে, কমাইতেছে না। তুমি সারাদিন পড়তে পারবা না ভাই, সারাদিন কেউ পড়তে পারে না। একজন বলতেছে ভাই কত ঘন্টা পড়বো, আরে তুমি কম্প্যাক্ট পড়ো, অল্প করে পড়ো, কিন্তু এফেক্টিভলি পড়ো। তোমার যতখানি পড়া লাগে তুমি ততখানি পড়ো, ঠিক আছে? সারাদিন বই পড়া ভাই মানুষের দ্বারা সম্ভব না, পাগল হয়ে যাবে। তো এফেক্টিভলি যতখানি পড়া যায়, যতখানি এফোর্ট দিতে পারো, ততখানি পড়তে থাকো। আর নিজেকে ঘরবন্দি করে রাখবে না, একটু বাহিরে যাও, নিজের সময় দাও, হাওয়া খাও, তোমার যেটা করতে ভালো লাগে, পড়ালেখার মাঝামাঝি করো। অ্যাডমিশন টাইম মানে যে সারাদিন পড়তে হয় এরকম না, কিন্তু আমাদের মাঝে মাঝে ব্রেক নিতে হবে, কারণ একঘেয়েমি জিনিসপত্র আসলে ভালো লাগে না। তো তুমি চাইলে বাইরে যাইতে পারো, একটু ঘোরাঘুরি করতে পারো, যেটা আমি আমার অ্যাডমিশন টাইমে প্রচুর করছি। যে আমি পড়ার যখন আমার বিরক্ত লাগতো, আমি বিকালে হাঁটতে যেতাম, একটু ঘুরতে যাইতাম, বন্ধুদের সাথে যোগাযোগ করতাম। তো এই জিনিসগুলো ফ্যামিলির সাথে টাইম দিতাম, কথা বলতাম, যে নিজের মধ্যে তাহলে কি ওই পেইনটা জমা হয় না, ঠিক আছে? তো তুমি এই জিনিসগুলো যদি করতে থাকো, দেখা গেল যে তোমার প্রিপারেশন হইতেছে, পড়ালেখা হইতেছে, তোমার মেন্টাল প্রেশারটা কিন্তু কমতেছে। তুমি যদি মেন্টাল প্রেশার নিয়ে পড়ালেখা করতে থাকো, আলটিমেটলি তোমার কিন্তু আবার এমন পড়ালেখা বাদ দিয়ে পড়ালেখা বাদ দিয়ে কিন্তু অনেক ঘোরাঘুরি করা যাবে না। যে ভাইয়া বলছে চিল করতে, ঠিক আছে আমি একটা পড়ালেখা বাদ দিয়ে ক্লাস বাদ দিয়া ট্যুরে চলে গেলাম, এগুলা কিন্তু ভাই হইলে হবে না। তোমাকে মানে স্পেসিফিক টাইম 10-15 মিনিট, আধা ঘন্টা তুমি ঘুরতে যাইতেই পারো, এটুকু তুমি করতে পারো, ঠিক আছে? মেন্টালি যতটা ফ্রি থাকা যায়, পরীক্ষার মধ্যে হোক বা প্রিপারেশনের সময় হোক, তুমি মেন্টালি যতটা ফ্রি থাকতে পারবা, দেখবা তোমার পরীক্ষা ততটাই ভালো হইতেছে, পড়ালেখা ততটাই ভালো হইতেছে।
আচ্ছা, আমি কিভাবে হতাশা কাটাইছিলাম সেটা হলো যে আসলে আমরা পড়তেছি কেন, পড়তেছি হলো যে আমার নিজেদের মা বাবা যে যাদের প্যারেন্টস আছে তাদের তাদের স্বপ্ন পূরণ করার জন্য এবং নিজের স্বপ্ন পূরণ করার জন্য। তাদের মোটিভেশনটা আমার আসতে হলো আমার বলতে গেলে আমার আম্মুর থেকেই। আমার আম্মুর জন্য আমি বলতে গেলে করতেছি, সেখান থেকে আমার মোটিভেশনটা আসতো। আর এছাড়া বলতে গেলে যে আমি অনেক ডিপ্রেশনে পড়তাম। ডিপ্রেশনে পড়ার সময় আমি কিন্তু নিজেকে, একটু আগে তোমাদের যে ভাইয়া বললো, একটু নিজেকে একটু রিল্যাক্স করতাম। আমি প্রতিদিন না, যখনই আমার একটু রিফ্রেশ লাগতো সেদিন আমি রাত্রে একটা মুভি দেখে ঘুমাইতাম অথবা একটু বাইরে গিয়ে হাঁটতাম। এছাড়া বলতে গেলে আবার অনেক, আবার এমন না যে এরকম একটু বেশি রিল্যাক্স করতে যাবে যে পড়াশোনা ঠিক মতো হবে না, এরকম না। আমার কিন্তু ডিপ্রেশন লাগলে আমি মাঝে মাঝে একটু আগে যে বললাম কানে ইয়ারফোন লাগে গান শুনে আমি ম্যাথই করতাম। ডিপ্রেশন লাগলেও আমি ম্যাথ করতাম। এছাড়া বলতে গেলে ডিপ্রেশন আসবে, ডিপ্রেশনের প্রেশার যে হ্যান্ডেল করতে পারবে সেই কিন্তু সেকেন্ড টাইমে জয় জয় হবে আর কি। সেকেন্ড টাইমে আসলে ধৈর্যই কিন্তু মূল। যে একেবারে শেষ পর্যন্ত লেগে থাকতে পারবে সেই কিন্তু জিতবে, এছাড়া কিন্তু সহজে জিতে যায় না। এছাড়া সঠিক রাস্তায় থাকে যদি তুমি নিজের ধৈর্য মতো একেবারে নিজের সেরাটা দিতে পারো তাহলে তুমি কিন্তু মানে জয় করতে পারবে, এছাড়া কিন্তু জয় করতে পারবে না। সেকেন্ড টাইম অনেকজন আছে আবার ভাবে যে ভাই আমি তো ফার্স্ট টাইম অনেক কিছু পড়ছি, সেকেন্ড টাইম তেমন পড়া লাগবে না, আমার তেমন পড়া লাগবে না। কিন্তু আসলে ভাই সেকেন্ড টাইমও কিন্তু অনেক পড়া লাগে, এটা কিন্তু অনেকজনের ভুল ধারণা। সেকেন্ড টাইমও পড়তে হয় কিন্তু এমন পড়া না যে তুমি আবার ডিপ্রেশন একেবারে, অনেকটুকু টাইম রিভিশন দিতে হয়। রিভিশন তো মাস্ট, রিভিশন ছাড়া মনে করো তোমার অ্যাডমিশন আর কোনো কিছু নেই, রিভিশন আর এক্সাম এটা তো মাস্ট। এছাড়া বলতে গেলে মোটিভেশনটা আসবে হলো নিজে থেকে, নিজে সবাইকে নিজেই দেখাইতে চাও যে আমি নিজে কি করতে পারি, এটা তো সবাইকে দেখানোর জন্যই বলতে গেলে নিজের থেকে নিজেই মোটিভেশন আসবে। আমার এরকমই মোটিভেশন আসতো যে আমি যে দেখা দিতে পারি যে আমি একটা এই জিনিসটা করতে পারি, এটাই আমার মোটিভেশন ছিল। এছাড়া আমার মোটিভেশন তেমন কোনো কিছু ছিল না। আর ডিপ্রেশনে পড়লে আমি এই যে রাত্রে একটা মুভি দেখে ঘুমাইতাম, এছাড়া একটু বাইরে হাঁটাহাঁটি করতাম, আম্মুর সাথে কথা বলতাম, এইগুলি। এছাড়া আমার তেমন কোনো ডিপ্রেশন ছিল না। আর আরেকটা হলো যে আত্মীয় স্বজন, আমি আত্মীয় স্বজন কিন্তু তেমন জানাই নাই। আমি আমার গ্রামের বাড়ি হলো চট্টগ্রাম, আমি চট্টগ্রাম গিয়ে পরীক্ষা দিয়েও আসছি কিন্তু তাদেরকে জানাই নাই। তোমরা তোমাদের যদি এরকম যদি সমস্যা থাকে তাহলে তোমরা না জানাই একা একা বলতে গেলে প্রিপারেশনটা নিতে পারো। এছাড়া এত যদি প্রেশার যদি না নিতে পারো এতটুকু, এছাড়া তেমন কিছু না। আচ্ছা, আরেকটা কোশ্চেন জাস্ট এটা দিয়ে আমি শেষ করে দেই যে আচ্ছা, একজন বলতেছিল সেকেন্ড টাইম মেডিকেল প্লাস ভার্সিটি প্রিপারেশন নিতে চাচ্ছ, এটা আসলে একটু দাঁড়াও একটা মিনিট। আচ্ছা, তো যেটা আমি বলতেছিলাম যে একটা কোশ্চেন আসতেছে ভাই আপনাদের র্যাঙ্ক কেমন আসতো, এটার কোশ্চেনের অ্যান্সারটা একটু আমি বলে দেই যে দেখো তোমার র্যাঙ্ক যদি এখন 1000 আসে তুমি চেষ্টা করো তার পরের পরীক্ষায় 500-র ভিতর আসার। তোমার র্যাঙ্ক যদি 500 আসে পরের পরীক্ষায় চেষ্টা করো 200-র ভিতর আসার। সো এটাও অনেকটা কয় ঘন্টা পরে এরকম একটা কোশ্চেন যে এটা কখনো তুমি আরেকজনের সাথে ম্যাচ করতে পারবা না। তুমি কি চেষ্টা করবা যে তোমার এই যে যে একটা করে পরীক্ষা দিচ্ছ প্রতিটা পরীক্ষায় তোমার যেন গ্রাফটা যেন এরকম থাকে, কখনো যেন এরকম না হয়। ঠিক আছে, এই জিনিসটা একটু চেষ্টা করো, এই জিনিসটা চেষ্টা করলেই তোমার হবে। ঠিক আছে, সো এক্সামের মার্কের ব্যাপারে এর থেকে বড় সাজেশন আমার কাছে মনে হয় না এটা আর হয়। ঠিক আছে, আচ্ছা, আর হলো আরেকটা জিনিস, বিইউপির জন্য কেমনে প্রিপারেশন নেওয়া যায় সেকেন্ড টাইম, আর কেউ কি বলতে চাও? ঢাবি স্ট্যান্ডার্ড প্রশ্ন। আচ্ছা, তো একদম সিম্পল অ্যান্সার, ঢাবি স্ট্যান্ডার্ড প্রশ্ন। ঠিক আছে, সো এখন যদি দেখো যে সব কোশ্চেন আলটিমেটলি এই যে বললোই তো বিইউপি নিয়ে মাত্রই তো বললাম, আর বাকি সবগুলো জিনিস আমাদের কোশ্চেন অ্যান্সারের মধ্যে চলে আসছে। সো আমরা একটা জিনিস চাই, আমরা চাই আমাদের সবার যেন একটা, সেটা আমি ফার্স্ট টাইমার হোক আমি সেকেন্ড টাইমার হই, আমরা সবাই একটা জিনিস চাই আমাদের যেন একটা হ্যাপি এন্ডিং হয়। ঠিক আছে, এটাই তো চাই আমরা দিন শেষে, তাই না? সো যে যার যার জায়গা থেকে চেষ্টা করে যাও, তুমি ফার্স্ট টাইমার হও তুমি সেকেন্ড টাইমার হও তুমি যাই হও না কেন, তুমি চেষ্টা করে যাও। একটা জিনিস জাস্ট বিশ্বাস করো, চেষ্টা করলে কখনো না কখনো সেটার ফল পাবাই। ঠিক আছে, সো বাকি সবগুলা জিনিস তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দেওয়া হয়েছে। এন্ড আরো যে কোশ্চেন গুলা টেকনিক্যাল ব্যাপারগুলোর জন্য পেজে যোগাযোগ করবা। আর আজকে কিন্তু তোমাদের উইকলি এক্সাম চলতেছে, যারা এখন লাইভটা দেখতেছো, যারা উইকলি এক্সামটা দাও নাই উইকলি এক্সামটা সবাই দিয়ে দাও। অলরেডি 2টা সেশনে তোমরা বুঝে ফেলছো যে এসিএস এর এক্সাম, বা তুমি যে কোনো জায়গায় ভর্তি থাকতে পারো। তুমি এখানে আমার লাইভ দেখতেছো মানে তুমি এখানে ভর্তি আছো, আমি অবভিয়াসলি এসিএস এর কথাই বলবো যে তোমার এসিএস এর এক্সাম গুলো একটু ঠিক মতো সবগুলো দেওয়ার চেষ্টা করো। আলটিমেটলি তোমার র্যাঙ্কটা খুবই ম্যাটার করে। ঠিক আছে, তোমার র্যাঙ্কটা ম্যাটার করে কিভাবে, নট র্যাঙ্ক, তোমার নাম্বারটা ম্যাটার করে যে তোমার নাম্বারটা বাড়তেছে কিনা, তুমি কি একটা স্যাটিসফ্যাক্টরি নাম্বার পাইতেছো কিনা। ঠিক আছে, সো এই সবগুলা জিনিস খেয়াল রাখো। আর বাকি সব কোশ্চেন এই লাইভ সেশনের মধ্যে কভার হয়ে গেছে। তারপরও যদি কোনো কোশ্চেন থাকে, আমি তো বললামই তোমাদের এই
গ্রুপেই আমি ভাইয়াদের একটা মেনশন দিয়ে দিব, তোমরা ভাইয়াদেরকে ওই কমেন্টে, আমি আজকে রাতে একটা এভরিওয়ান মেনশন দিয়ে দিব এই পোস্টের কমেন্টেই, তোমরা ওদেরকে চাইলে ওদের সাথে যোগাযোগ করতে পারবা, ঠিক আছে? আর দিন শেষে ওই যে বললাম না, আমরা কি চাই, সবাই একটা হ্যাপি এন্ডিং চাই। সো সবাই নিজেদের জায়গা থেকে চেষ্টা করি, তোমরা ভালো করলে যেমন তোমাদের ভালো লাগবে, ঠিক সমপরিমাণ ভালো আমাদেরও লাগবে, ঠিক আছে? আর বাংলা ইংলিশ দুইটার প্রায়োরিটি একই কিনা এই কোশ্চেনটা আসছিল, এই জন্য এটার অ্যান্সারটা দিয়ে দেই। দুইটার প্রায়োরিটি একই বলতে ওই যে সেম একই কথা, তুমি দুইটা যেটাই দেখাও না কেন তোমার নাম্বার ভালো থাকলে পজিশন উপরে আসবে, কিন্তু তোমার সাবজেক্টের উপর যদি ধরো তুমি ম্যাথ না দাগায় যদি জায়গা দাগাইছো, তখন ম্যাথ রিলেটেড সাবজেক্ট গুলো তোমার বাদ যাবে, যে সব জায়গায় ম্যাথ রিলেটেড সাবজেক্ট গুলো লাগে, বুঝতে পারছো? তো এটাই শেষ কথা। ইনশাল্লাহ সবার সাথে আগামী সপ্তাহে যদি পূজার বন্ধ থাকে তাহলে হয়তো তার পরের সপ্তাহে অথবা আগামী সপ্তাহে দেখা হবে, কথা হবে। আর আমি তো গ্রুপে অলওয়েজ তোমাদের হেল্প করার চেষ্টা করেই যাচ্ছি। আর এক্সামের কোশ্চেন নিয়ে মাঝে একটু ঝামেলা হয়েছিল, বাট আমার কাছে মনে হয় যে কোশ্চেনের মানগুলা খুবই স্ট্যান্ডার্ড হচ্ছে, এবার আগের বারের থেকে খুবই ভালো কোশ্চেন হচ্ছে। তো কোশ্চেন গুলা একটু সবাই ভালো করে অ্যানালাইসিস করো এন্ড পরীক্ষাগুলা দাও, যাই করো। তুমি যদি কোনোভাবে লাইভ এক্সাম মিস হয়ে যায়, প্র্যাকটিস এক্সাম হইলেও দাও, কিন্তু সবগুলা ঠিক মতো দাও, ঠিক আছে? সো আজকের লাইভ সেশনটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই পড়ালেখা করো, ঠিক আছে? একটা জিনিস সেটা সবাই বলে যে কনসিস্টেন্সি মেনটেন করো, ঠিক আছে? সো আল্লাহ হাফেজ সবাইকে, টাটা।